বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্যামিলি প্ল্যানিং পার্ট 1 আমরা দুইটা পার্ট করে পড়বো। এই জিনিসটা সহজ একটা সাবজেক্ট এবং গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং বাস্তবিক জীবনের জন্য আমাদের এই সাবজেক্টটা বা এই টপিকসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেই জন্য আমরা একটু বিস্তারিত পড়বো জিনিসটা। প্রথমে আমরা এই বিগত 2009 সাল থেকে 2018 সাল পর্যন্ত ইনভ্যারিয়েবলি অনেক প্রশ্নগুলি রিপিটেশন হয়েছে, অনেক প্রশ্নগুলি হয়েছে বারবার, এবং এখানে 13টা কোশ্চেন আছে 2018 সাল পর্যন্ত। এবং আমার কাছে মনে হয় যে এই 18টা কোশ্চেনের মধ্যেই হয়তো ঘুরিয়ে ফিরিয়ে আবার আসবে, খুব বেশি একটা ভেরিয়েশন হয় না চ্যাপ্টার গুলোতে। তো আমরা আজকে ক্লাসে যেগুলো রেড কালার দেয়া আছে এই প্রশ্নের উত্তরগুলো আজকে পড়া হয়ে যাবে ক্লাস শেষে। তো এই হচ্ছে একটা লিস্ট দিয়ে দিলাম, তোমরা এই লিস্টটা দেখে নিবা। হ্যাঁ, কি কি এখানে দেয়া আছে, স্লাইডটা আমি যখন দিয়ে দিব। তো আমরা প্রথমে তাহলে শুরু করি যে হোয়াট ইজ ফ্যামিলি প্ল্যানিং। ফ্যামিলি প্ল্যানিং বলতে পরিবার পরিকল্পনা। হ্যাঁ, আমরা অনেক সময় দেখে থাকবো আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বলে যে এখানে পরিবার পরিকল্পনা ক্লিনিক আছে, এখানে মাতৃ সদন আছে, মায়ের হাসি ক্লিনিক আছে, ম্যারিস্টোপস আছে। আমরা অনেক এনজিও, নন অর্গানাইজেশন সংস্থা আছে, নন অর্গানাইজেশন আছে, যেগুলো বেসরকারি সংস্থা, যেগুলো তারা বিভিন্ন মাতৃ স্বাস্থ্য নিয়ে ডিল করে। তাদের মধ্যে একটা ডিল করে ফ্যামিলি প্ল্যানিং নিয়ে তারা কাজ করে, তাদের মধ্যে একটা সেক্টর হচ্ছে এটা। এখন এখানে আমরা সেই জিনিসটাই দেখি যে আসলে এই জিনিসটা বলতে কি বুঝি। হুতে যারা এক্সপার্ট আছে, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যারা এক্সপার্ট টিম আছেন, বিশেষ করে যারা এই ফ্যামিলি নিয়ে ম্যাটারনাল হেলথ নিয়ে যারা কাজ করেন, তারা একটা ডেফিনেশন দিচ্ছে, তারা কিছু ক্রাইটেরিয়া দিচ্ছেন যে এই ক্রাইটেরিয়া গুলো যদি থাকে, মেনটেন করা যায়, তাহলেই কেবল এটাকে ফ্যামিলি প্ল্যানিং বলা যাবে, আদারওয়াইজ বলা যাবে না। ফ্যামিলি প্ল্যানিং রেফার্স টু প্র্যাকটিস। এটা একটা প্র্যাকটিস বলতে সেই জন্য এটা চর্চা করতে হবে, এটা নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে। দ্যাট হেল্প ইন্ডিভিজুয়াল, এটা তাকে ব্যক্তিগতভাবে অথবা সেই কাপড়টাকে কিছু অবজেক্টিভ বিষয়ের উপরে পরিচর্যা করতে হবে, রাইট? এবং সেই পরিচর্যা যদি করে তাহলেই সেটাকে আমরা ফ্যামিলি প্ল্যানিং বলবো। এবং সেই জিনিসটা কেন করা হয়, তাহলে প্রথম বলা হইতেছে ফ্যামিলি প্ল্যানিংটা হইতেছে একটা প্র্যাকটিস, এবং সেই প্র্যাকটিসটা করতে হবে কিছু সার্টেন অবজেক্ট দিয়ে। সেই জিনিসটা যদি মেনটেন করা হয়, কিছু বিষয় যদি থাকে, তাহলে আমরা এটাকে ফ্যামিলি প্ল্যানিং বলতে পারবো। তাহলে অবজেক্টিভ বিষয়টা কি, এটার উদ্দেশ্যটা কি? টু অ্যাভয়েড আনওয়ান্টেড প্রেগনেন্সি, অর্থাৎ হঠাৎ করে যেন প্রেগনেন্সি না হয়ে যায়, তার জন্য প্ল্যান মতো হয়। টু ব্রিং ওয়ান্টেড প্রেগনেন্সি, এটা ঠিক উল্টা কথা, অর্থাৎ তার অসাবধানতা বশত যেন প্রেগনেন্সি না হয়ে যায়, কিংবা আবার সাবধানতা, সে যেন আবার ইচ্ছা করে প্রেগনেন্সিটা সময় মতো তার নিতে পারে। দুইটা বিষয়, এই দুইটা বিষয় থাকতে হবে। তারপরে হচ্ছে টু রেগুলেট দ্য ইন্টারভাল বিটুইন প্রেগনেন্সি, একটা প্রেগনেন্সি থেকে আরেকটা প্রেগনেন্সির ভিতরে যাতে একটা গ্যাপ মেনটেন করতে পারে। প্রথম বাচ্চা হয়েছে, তার 1-2 বছর পরে আরেকটা বাচ্চা নিল, প্রথম বাচ্চা হয়েছে আবার সেকেন্ড ইয়ারের জন্য একটা না হয়ে যায়, একটা গ্যাপ যেন থাকে। টু কন্ট্রোল টাইম এট হুইচ বার্থ অকার ইন রিলেশন টু দ্য এজেস অফ দ্য পেশেন্ট, খুব গুরুত্বপূর্ণ কথা। দেখা যাচ্ছে যে ফ্যামিলি প্ল্যানিংটা কন্ট্রোলটা এই জন্য করতে হবে যে প্যারেন্টসের বয়স যদি কম হয়, রাইট? দেখা যাচ্ছে আমরা বলতেছি যে 18 বছরের কম যদি হয় প্রেগনেন্সি, তাদেরকে আমরা হাই রিস্ক মাদার বলে আসছি। তো তাদেরকে বয়সটা মেনটেন করার জন্য এই দেখা যাচ্ছে যে আরেকটু বেশি বয়স হওয়ার জন্য তখন আমরা এই ফ্যামিলি প্ল্যানিংটা নেওয়া হচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে টু ডিটারমাইন দ্য নাম্বার অফ চিলড্রেন ইন দ্য ফ্যামিলি, ফ্যামিলিতে বাচ্চার সংখ্যা ঠিক রাখার জন্য, ঠিক রাখার অর্থ হচ্ছে 2-3টা বাচ্চা, হ্যাঁ, ঠিক রাখার জন্য। তো এই কয়েকটা বিষয় যদি থাকে, উদ্দেশ্য যদি থাকে, এটাই হইতেছে ফ্যামিলি প্ল্যানিং। এই ব্যাপারগুলি হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং এর অন্তর্ভুক্ত। তাহলে অ্যাকর্ডিং টু দ্য এক্সপার্ট কমিটি অফ হু, ফ্যামিলি প্ল্যানিং রেফার্স টু প্র্যাকটিস দ্যাট হেল্প ইন্ডিভিজুয়াল, এটা প্রত্যেকটা মানুষকে আলাদাভাবে অথবা কাপলকে, হাজবেন্ড এবং ওয়াইফকে সার্টেন কিছু অবজেক্টিভ উদ্দেশ্য থাকে এই ফ্যামিলি প্ল্যানিং, এই উদ্দেশ্যগুলি হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং, রাইট? তার ফ্যামিলি প্ল্যানিং আর কিছুই না, এখানে 5টা পয়েন্ট আছে। অ্যাভয়েড আনওয়ান্টেড প্রেগনেন্সি, ওয়ান্টেড প্রেগনেন্সি, তারপর হচ্ছে রেগুলার ইন্টারভাল, তারপর হচ্ছে মেনটেন দ্য এজ, তোমরা একটা সংক্ষেপে লিখতে পারো। টু মেনটেন দ্য এজ অফ দ্য প্যারেন্টস, যে হাজব্যান্ড এবং ওয়াইফের যদি বয়স কম থাকে, তাহলে সেটাকে একটু বেশি করার জন্য, সেখানে এটা কন্ট্রোল করার জন্য সে প্রেগনেন্সি হতে পারে। আর হচ্ছে নাম্বার রাখার জন্য। এটুকু বোঝা গেছে ফ্যামিলি প্ল্যানিং জিনিসটা কি, মানে এই অবজেক্টিভ গুলো বোঝা গেছে। এই অবজেক্টিভ গুলোই হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং।
বলো এটুকু বুঝতে পারছো কিনা, এটুকু বলা আছে এই পর্যন্ত? জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আমরা এই ফ্যামিলি প্ল্যানিং এর ডেফিনিশনের মধ্যে অবজেক্টিভ চলে আসছে, এবং অবজেক্টিভটা সেই জন্য আলাদা করে পড়তেছি না। যদি আবার জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ দ্য ফ্যামিলি প্ল্যানিং, তাহলে উত্তর কি হবে বলো? হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ দ্য ফ্যামিলি প্ল্যানিং, তাহলে উত্তর কি হবে? ভাই যে এখানে যেগুলো আছে, টু অ্যাভয়েড আনওয়ান্টেড প্রেগনেন্সি, টু ব্রিং ওয়ান্টেড বার্থ, এগুলোই তো হবে। হ্যাঁ, এগুলোই হবে, রাইট। শুধু এখান থেকে নিয়ে এখান থেকে বসাই দিবে, আর নতুন করে এখানে পড়াও দরকার নেই। হ্যাঁ, সাবজেক্টিভ মানে উদ্দেশ্য। ওকে, এটাই ফ্যামিলি প্ল্যানিং। এখন আরেকটা খুব মানে সাধারণ একটা কোশ্চেন, যে আমাদের দেশে কেন এত ফার্টিলিটি পরিমাণ বেশি, কেন এত প্রেগনেন্সি বেশি হচ্ছে? হ্যাঁ, তো এগুলো কেন, এটার উত্তরটা কি? প্রথমত আর্লি ম্যারেজ, হ্যাঁ, এজ, যে অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যায়। তারপরে হচ্ছে যে ইউনিভার্সাল ম্যারেজ, ইউনিভার্সাল মানে কি, বৈশ্বিক, মানে সার্বজনীন। বয়স টয়স যাদের বয়স হয়ে গেছে, উইডো বিধবা যারা আছেন, তাদেরও কিন্তু বিয়ে শাদী কিন্তু বেশি হইতেছে। সো এটা একটা আমাদের ফার্টিলিটি বা বেবি বেশি হওয়ার একটা কারণ। তারপর হচ্ছে পোভার্টি অ্যান্ড পুর ইকোনমিক কন্ডিশন। কেমন এই জিনিসটা কি? যেমন একটা ফ্যামিলিতে চিন্তা ভাবনা করে একটু, যারা পোভার্টি গরিব আছেন যারা, হ্যাঁ, যে 3-4 জন সদস্য থাকলে, ছেলে থাকলে কাজ করতে পারবে, সংসারের অভাব অনটনটা দূর হয়ে যাবে। তো এটা একটা ফার্টিলিটি, হাই ফার্টিলিটি একটা কারণ। তারপর হচ্ছে হাই ডিপেন্ডেন্সি অন দ্য এগ্রিকালচার, কৃষি প্রধান দেশ হওয়ার কারণে দেখা যাচ্ছে স্বাভাবিকভাবেই খেতে খামারে কাজ করতে গেলে মানুষজন বেশি লাগবে। হ্যাঁ, সো এই জন্য দেখা যাচ্ছে তারা বেশি বেশি দেখা যাচ্ছে যে বাচ্চা কনসেপ্ট করে। তারপর হচ্ছে লিটারেসি, কিছুটা এখানে অজ্ঞতাও আছে, সেই ব্যাপারগুলো এখানে কাজ করে। তো এইগুলোই হচ্ছে মোটা দাগে 5টা পয়েন্ট। এটা হচ্ছে কজ অফ হাই ফার্টিলিটি ইন বাংলাদেশ। কজ অফ হাই ফার্টিলিটি, ফার্টিলিটি মানে উর্বর, মানে বাচ্চা বেশি বেশি হওয়ার পিছনে কোন কোন কারণগুলো দায়ী, সহজ কথায় 5টা পয়েন্ট। ওকে, মনে থাকবে তো 5টা পয়েন্টগুলো কি কি? আর্লি ম্যারেজ, তারপরে হচ্ছে উইডো সহ যারা আছে, বিধবা টিধবা যা আছে সব। ইউনিভার্সাল ম্যারেজ, এটাকে বলছি ইউনিভার্সাল ম্যারেজ, সবার বিয়ে হয়ে যায়। পোভার্টি, হাই ডিপেন্ডেন্সি, এগ্রিকালচার, লিটারেসি, এটা। নেক্সট আমরা আসবো ক্রাইটেরিয়া অফ দ্য আইডিয়াল কন্ট্রাসেপটিভ। হ্যাঁ, এটা তোমাদের বই ওইভাবে নাই, আমি একটু এর এক্সট্রা পড়াইতেছি। এটা যে আমরা এখন আসতেছি যে ফ্যামিলি প্ল্যানিংটা, এটা করার, এটা তো আমরা দেখলাম যে এই জিনিসটা আমরা এই জিনিসগুলো করব। এখন এই জিনিসটা করার জন্য কিছুটা প্রসেস আছে, হ্যাঁ, মেথড আছে। সেই মেথড গুলো আমরা এখন পড়বো, একে একে সেই মেথড গুলো দিকে যাব। তবে মেথড গুলো তো আমি আসলে, যেমন আমি একটা মেথড আবিষ্কার করলাম, আমি এই জিনিসটা বললাম যে এটা করো, তাহলে সেই জিনিসটা ঠিক হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, শুধু বললেই হবে না। সেই ক্রাইটেরিয়া গুলোই কথা আছে, যে আইডিয়াল যে কন্ট্রাসেপশন আছে, যে আমি একটা কিছু দিতে চাচ্ছি, সেটার মধ্যে এই ক্যাটাগরি থাকতে হবে। যদি থাকে তাহলে এটাকে আইডিয়াল বলা যাবে, আদারওয়াইজ বলা যাবে না, কন্ট্রাসেপশন বলা যাবে না। যেমন এটা সেফ হতে হবে, নিরাপদ হতে হবে, এবং সহজে ইউজ করা যেতে যেতে পারবে এরকম হতে হবে, এবং চিপ সস্তা হতে হবে, এবং হাইলি ইফেক্টিভ হতে হবে, এবং বিস্তৃত পরিবার ইফেক্টিভ হবে, একই ব্যাপার। হ্যাঁ, হাইলি বা ওয়াইডলি, সাইড ইফেক্ট থাকা যাবে না। তারপর ইন্ডিপেন্ডেন্ট অফ কয়টাস, সেখানে অবাধ, হ্যাঁ, কয়টাসের ব্যবস্থা থাকতে হবে, এবং র্যাপিডলি রিভার্সিবল, মানে যে কোনো সময় যেন সেই কন্ট্রাসেপ্টিভটাকে খুলে বা সেটা বাদ দিয়ে যেন প্রেগনেন্সি আনা যায়, এটাকে বলতেছে র্যাপিডলি রিভার্সিবল, আবার ফিরে আনা যায়। তারপরে হচ্ছে ইজিলি ডিস্ট্রিবিউশন, সেই মেথডটা বা সেই বিষয়টা যেন সবার সাথে সহজে ডিস্ট্রিবিউট করা যায়, বিতরণ করা যায়। তারপরে যেটা ক্যান বি অ্যাডমিনিস্টার্ড বাই নন হেলথ পার্সন, মানে যারা স্বাস্থ্য বিষয়ের জ্ঞান কম, বা যারা ডাক্তার নার্স বা এসবের সম্পৃক্ত না, এরকম নন হেলথ পার্সনরাও যেন সেই জিনিসটা প্রয়োগ করতে পারেন। এই ক্রাইটেরিয়া গুলো যদি থাকে, তাহলে সেটাকে আমরা আইডিয়াল কন্ট্রাসেপশন বলতে পারবো, যে এই কন্ট্রাসেপশন ভালো। তবে এগুলো সবগুলোই সবগুলো ক্রাইটেরিয়া কোনো কন্ট্রাসেপশন মেথডে আজ পর্যন্ত, এখন পর্যন্ত পাওয়া সম্ভব হয় নাই। অধিকাংশ পাওয়া গেছে, হ্যাঁ, কিন্তু সবগুলো একদম প্রথম থেকে শুরু করে সবগুলো পাওয়া যায়নি। কিছুটা এই জন্য আমরা বলতেছি যে কিছুটা বেশি ইফেক্টিভ, কিছুটা কম ইফেক্টিভ, এই জন্য আমরা বলি। যদি সবগুলো ক্রাইটেরিয়া থেকে বানানো যায় তাহলে এটা বেস্ট কন্ট্রাসেপশন হবে। ওকে, তাহলে এখন আমরা কন্ট্রাসেপশন যে মেথড গুলো আছে, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং এই মেথড গুলো আমাদেরকে জানতে হবে। এখানে অল্প কিছু পয়েন্ট আছে, পয়েন্ট গুলো শুধু মনে রাখলে ভিতরে ভিতরে শুধু বসাই দিলেই চলবে। তাহলে কিছু আছে টেম্পোরারি, প্রথম 2টা হেডিং এ, একটা হচ্ছে টেম্পোরারি আর একটা হচ্ছে পার্মানেন্ট। এটা হচ্ছে প্রথম হেডিং,
মানে দুইটা ডিপার্টমেন্ট কম্পার্টমেন্ট। ওকে, তাহলে একটা কম্পার্টমেন্ট হচ্ছে টেম্পোরারি অথবা স্পেসিং মেথড, আর একটা হচ্ছে পার্মানেন্ট মেথড। এই স্পেসিং বা টেম্পোরারি এটা একটা ঘর, এই ঘরের মধ্যে কারা কারা আছে সেটা প্রথম বিবেচনা করি। এই ঘরের মধ্যে যেটা এটা বলতেই হবে সেটা হচ্ছে ব্যারিয়ার মেথড। ব্যারিয়ার বলতে যে জিনিসটা হচ্ছে বাধা দিচ্ছে, প্রোটেকশন দিতেছে, এই জিনিসটাকে আমরা বলি ব্যারিয়ার মেথড। এই ব্যারিয়ার মেথডের মধ্যে 3 রকম মেথড আছে, এই ব্যারিয়ারের মধ্যে 3 রকম আছে। তাহলে প্রথম বললাম টেম্পোরারি অথবা স্পেসিং, এটা হচ্ছে বড় কম্পার্টমেন্ট। তারপরে হচ্ছে ব্যারিয়ার মেথড, এটাকে যেটা আটকে রাখতেছে, এই আটকে রাখতেছে এটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে আমাদের সুবিধার জন্য, রাইট? এটা আমরা বুঝি সুবিধা কি। মেকানিক্যাল, মেল, পুরুষের জন্য কি কন্ডম সব থেকে বেশি হাইলি ইফেক্টিভ। ফিমেল, ফিমেল কন্ডম, ভ্যাজাইনাল ডায়াফ্রাম, সার্ভাইকাল ওকুলেশন ক্যাপ। এটা আমাদের খুব বেশি ইউজ হয় না, একটু করে যদি দেখাই দিই যে ফিমেল কন্ডম বা ডায়াফ্রাম বা ওকুলেশন ক্যাপ এই জিনিসটা আসলে কি এক্স্যাক্টলি। সো নাথিং বাট, তো সার্ভিক্স এর মধ্যে দেখা যাচ্ছে যে ভ্যাজাইনা, সেখানেও ঠিক এই যেরকম যে জিনিসটা দেখতে পাচ্ছি, যে এখানে যে ব্যাপারটা দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য কল দ্য ডায়াফ্রাম। ডায়াফ্রাম বলতে আমরা যে ডায়াফ্রামটা দেখে আসছি ওই ডায়াফ্রামের মতোই দেখা যাচ্ছে, এরকম একটা গোল একটা চাকতির মতো থাকে, ডিস্কোয়ার শেপ থাকে, এটাকে এই জন্য বলতেছে ডায়াফ্রাম বলা হইতেছে। আর একটা ক্যাপ, এই দুইটা দেখতে একই রকম দেখাচ্ছে অনেকটা, একটা হচ্ছে মানে একটু বেশি গোল থাকে, এটাকে বলা হচ্ছে ক্যাপ। আর ডায়াফ্রাম সেই জিনিসটা আরেকটু লম্বা টাইপের হয়, একটু লম্বা টাইপের, এরকম ডায়াফ্রামের মতোই দেখতে হয়। আমরা যেরকম ডায়াফ্রাম পরে আসছিলাম এটা, এগুলো খুব বেশি ইউজ হয় না, এই দুইটা বা এই ফিমেল কন্ডম যেগুলো আছে এটাই বেশি ইউজ হয়। আমরা শুধুমাত্র নামগুলো মনে রাখবো, কন্ডম এবং ডায়াফ্রাম, বাস। ওকে, তো তারপরে হচ্ছে কেমিক্যাল। কেমিক্যাল যেটা আছে সেটা হচ্ছে ক্রিম, জেলি, ফোম, স্পঞ্জ। এটার ভিতরে নামগুলো মনে রাখতে পারলে ভালো, নাম মনে পারলে সমস্যা নাই। ক্রিম, জেলি, ফোম, স্পঞ্জ, এটার যদি জিজ্ঞেস করে এটার কাজ কি, মানে এটা দিয়ে কি হয়, এগুলো ইউজ করলে কি হয়, এগুলো ইউজ করলে যে স্পাম যেটা আছে সেই স্পামটাকে যেটা পেনিট্রেশন করে সেই জিনিসটাকে মেরে ফেলে। এই ক্রিম, জেলি, ফোম, স্পঞ্জ যেগুলো আছে সেই জিনিসটাকে কেমিক্যাল, এখানে এরকম কিছু কেমিক্যাল মিক্সড করা থাকে যেগুলো হচ্ছে স্পারমাডিসাইডাল। স্পাম মানে স্পাম মানে তো বুঝি, সাইডাল মানে হচ্ছে যেটাকে মেরে ফেলে, নষ্ট করে, ধ্বংস করে। তার মানে এই কেমিক্যাল গুলোর মধ্যে যে ডেলফন, হ্যাঁ, করোম্যাক্স, অ্যারেসল, ফোম, এগুলোর মধ্যে এরকম স্পারমাডিসাইডাল থাকে যেটি স্পামগুলোকে নষ্ট করে ফেলে। এটাই হচ্ছে ভ্যাজাইনাল কন্ট্রাসেপশন। ওকে, এটাও খুব বেশি একটা ইউজ হয় না, কারণ হচ্ছে এগুলো দেখা যাচ্ছে অনেক সময় আমাদের ইরিটেশন তৈরি করে, জ্বালা তৈরি করে, বা যাদের অ্যালার্জি সমস্যা আছে তাদের এই সমস্যাগুলো তৈরি করে। আরেকটা লাস্টে হচ্ছে কম্বাইন্ড। কম্বাইন্ড মানে হচ্ছে কি, যে উপরে যে দুইটা পড়লাম সেই দুইটাকেই, মেকানিক্যাল এবং হচ্ছে কেমিক্যাল, এই দুইটা একসাথে, এটাকে বলতেছি কম্বাইন্ড। এখন জিজ্ঞেস করে কম্বাইন্ডের মধ্যে কি কি আছে, তাহলে আমি একটা করে বলে দিই। কন্ডম আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে এখান থেকে হ্যাঁ এই ক্রিম আছে, যে ওখান থেকে কম্বাইন ইউজ টু দ্য মেকানিক্যাল, কেমিক্যাল অথবা দ্য কেমিক্যাল ডিভাইস। যেমন কন্ডম টুগেদার উইথ স্পারমাসিডার জেলি, সহজ কথায় হইতেছে যে একটা কন্ডম বললাম আর একটা জেলি বা ক্রিম বললাম, এই দুইটাকে বলা হইতেছে একসাথে কম্বাইন্ড। এখন তোমরা বলো যে তোমরা এই ব্যারিয়ার মেথডটা যদি জিজ্ঞেস করে, তাহলে ব্যারিয়ার মেথডের মধ্যে যে প্রথম 3টা হেডিং আছে, 3টা হেডিং কি বুঝতে পারছো কিনা? 3টা হেডিং কি? মেকানিক্যাল, কেমিক্যাল, আর একটা হচ্ছে কম্বাইন। এখানে মেকানিক্যাল বলা হয়েছে কেন শব্দটা? মেকানিক্স, মেকানিক, কারণ এটা হইতেছে, যেমন আমরা দেখি যে বলে যে মেকার শব্দটা কখন আসে, যখন এই জিনিসটা তৈরি করে মেকার, মেকানিক, অর্থাৎ এই জিনিসটা নিজে ইনসার্শন করতে হয়, নিজে নিজে করতে হয়, রাইট? সেই জন্য এটাকে বলা হচ্ছে মেকানিক্যাল। আর এটা তো আসলে মেকানিক না, এটা হচ্ছে কেমিক্যাল। কারণ কি, এখানে বিভিন্ন ক্রিম ট্রিম দেওয়া হয় যেগুলো কেমিক্যাল কম্পোনেন্ট থাকে, এইটাকে বলে, এই জন্য কেমিক্যাল বলা হইতেছে। এইভাবে মনে রাখবো, তাহলে আর এলোমেলো হবে না পরীক্ষার হলে। বলো যে এইটুকু বুঝতে পারছো কিনা, নাকি কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত এই ব্যারিয়ার মেথডের? জি ভাই, বুঝতে পারছি। এটা সহজ লাগতেছে না কঠিন লাগতেছে? ভাই সহজই লাগতেছে। সহজ। মনে রাখবা, এটা হুবহু খালি লিখে দিবা। আচ্ছা, তারপরে দেখো বিহেভিয়ার মেথড। হ্যাঁ, প্রথম আমরা পড়লাম, তাহলে এখান থেকে পড়লাম এই ব্যারিয়ার মেথড। তারপরে মোটা হেডিং এ দেখো আছে বিহেভিয়ার মেথড,
তারপরে হচ্ছে ইন্ট্রাইউটেরাইন ডিভাইস, হ্যাঁ, তারপরে হচ্ছে স্টেরয়েডিয়াল হরমোনাল মেথড। এই তিনটা, মানে টোটাল হচ্ছে চারটা। একটা হচ্ছে বেরিয়ার, বিহেভিয়ার, ইন্ট্রাইউটেরাইন, আর একটা হচ্ছে হরমোনাল। এটা তাহলে আমরা 1 নাম্বারটা শেষ করে ফেলছি। এই 1 নাম্বারের ভিতরে অনেকগুলো পয়েন্ট আছে, মেল ফিমেল আলাদা করে দেওয়া আছে। তবে যে জিনিসটা ভুল করা যাবে না, মেকানিজম, এই মেকানিক্যাল, এই কেমিক্যাল, এই দুইটা শব্দ দিয়ে তারপরে এগুলো লিখতে হবে। আচ্ছা, এটা একটু এলোমেলো হয়ে যায়, এই জায়গাটা একটু এলোমেলো হয়ে যায়, আশা করি হবে না এখন থেকে। বিহেভিয়ার মেথড, বিহেভিয়ার মানে আচরণগত এরকম মেথড। আমি এখানে এখানে তোমাদের বইয়ে ওরকম ভাবে পড়ানো হয় না। আমি এটা নিয়ে একটু কথা বলবো, হ্যাঁ, বিহেভিয়ারটা নিয়ে একটু বিস্তারিত বলবো, কারণ এটা আমাদের বোঝার দরকার আছে। রিদম বা ক্যালেন্ডার মেথড, এই জিনিসটা আমি এটা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, এটা বলার আগে আমি একটু সংক্ষেপে একটু করে মেনস্ট্রুয়েশন সাইকেলটা একটু বলি, তাহলে হচ্ছে কি এই জিনিসটা খুব বোঝা যাবে, খুব সহজ দেখবা। আচ্ছা, ধরো আমাদের এই যে মেনস্ট্রুয়েশন যে সাইকেলটা আসলে হয়, এখানে মেনস্ট্রুয়েশন সাইকেলের মধ্যে 3টা ফেজ থাকে। হ্যাঁ, 3টা ফেজের মধ্যে আমরা প্রথমে জানি যে মেনস্ট্রুয়েশন একটা ফেজ থাকে। ধরো আমি 1 থেকে 28 দিন পর্যন্ত একটা মাস হিসেব করলাম। হ্যাঁ, আমাদের অবস্টেট্রিক্স, গাইনি সব জায়গায় ফিমেলদের হিসাবে মাস 28 দিনে করা হয়। আচ্ছা, তো কোন একটা ওমানের যদি মেনস্ট্রুয়েশন শুরু হয়, জেনারেলি এটা 5 to 7 ডেজ অথবা 8 ডেজ থাকতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে স্বাভাবিক। তো আমরা 5 ডেজ পর্যন্ত কাউন্ট করলাম যে এই পর্যন্ত তার মেনস্ট্রুয়েশন হয়েছে, 1 তারিখ থেকে শুরু করে 5 তারিখ পর্যন্ত হয়েছে, রাইট? ওকে, তার মানে তার মেনস্ট্রুয়েশন ফেজ শেষ। তারপরে যে ফেজটা শুরু হবে সেটা হচ্ছে পলিফারেটিভ ফেজ। হ্যাঁ, পলিফারেটিভ ফেজ। এখানে কি হবে? পলিফারেশন মানে বৃদ্ধি। এখানে একটা জিনিসের বৃদ্ধি হবে, কি বৃদ্ধি? তার এন্ডোমেট্রিয়ামের একটা বৃদ্ধি হবে। এন্ডোমেট্রিয়াম জিনিসটা কি? এই যে ইউটেরাসের ভিতরে যে 3টা লেয়ার থাকে, ভিতরে যে লেয়ারটা থাকে এটাকে বলতেছি আমরা এন্ডোমেট্রিয়াম। এই এন্ডোমেট্রিয়ামটা মোটা হতে শুরু করবে। হ্যাঁ, কারণ এন্ডোমেট্রিয়াম গুলোই কি হয়, মেনস্ট্রুয়েশনের শেডিং হয়ে যায়, ব্লিডিং হয়ে এগুলো সবগুলো পড়ে যায়। এন্ডোমেট্রিয়ামের সবগুলো লেয়ার না, এটার মধ্যে 2টা আছে শুধুমাত্র, এটুকু মনে রাখো, আবার একটু তোমাদের জটিল হয়ে যাবে। এন্ডোমেট্রিয়ামের লেয়ারটা ভেঙে যায়, রাপচার হয়ে যায়, এবং সেইভাবে ছোট হয়ে যায়, আবার সেটা বাড়তে থাকে। হ্যাঁ, মেনস্ট্রুয়েশন যেদিন শেষ হয়ে যায় তারপর দিন থেকে জিনিসটা আবার বাড়তে থাকে। এই জিনিসটা আমরা এখানে লেয়ারটা এইভাবে দেখাচ্ছি, রাইট? এই যে ভিতরে যে লেয়ারটা আছে, এই যে এখানকার যে লেয়ার, ধর আমি এটা একটু কালার করে দিচ্ছি, এটাই ধরো আমি এখানে একটু মোটা করে দেখাচ্ছি, আর কিছুই না। তো বাড়তে থাকতে থাকতে যখন আসে, যখন 14 ডেজের দিকে আসে, 14তম দিনের দিকে যখন আসে, তখন এটা একটা পিক পয়েন্টে যায়। হ্যাঁ, বাড়তে বাড়তে একটু বড় হয়ে যায়, এবং এই 14তম দিনের মধ্যে একটা ব্যাপার ঘটে, গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ঘটে, সেটাই হচ্ছে ওভুলেশন ঘটে। ওভুলেশন ঘটে। আচ্ছা, তাহলে এখানে 2টা পয়েন্ট বললাম, একটা হচ্ছে মেনস্ট্রুয়েশন বললাম প্রথমে, তারপর হচ্ছে পলিফারেটিভ ফেসের কথা বললাম যে বাড়তেছে, এবং 14তম দিনে কি হচ্ছে, ওভুলেশনটা হইতেছে। মানে একটা ওভারি থেকে, হ্যাঁ, একটা ওভারি থেকে, যেখানে একটা ওভারি যদি চিন্তা ভাবনা করি, সো ওভারির মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের সেকেন্ডারি ওসাইট বা একটা করে ওভাম, যেটা সহজ কথা, একটা করে ওভাম ম্যাচিউর হয়ে দেখা যাচ্ছে 14তম দিনে এখানে আসছে, এই জায়গাটার মধ্যে আসছে, রাইট? ওভুলেশন হচ্ছে 14তম দিনে, ফলিং ডাউন হচ্ছে, এখানে কিন্তু আসতেছে না। এই একটু বুঝি, এই যে ফেলোপিয়ান টিউব আছে, এই অংশটাকে বলি অ্যাম্পুলা। 14তম দিনে একটা করে ওভামটা এখানে আসতেছে, এই যে অ্যাম্পুলা যে অংশটা আছে, অ্যাম্পুলাতে আসতেছে, এখানে এসে 24 ঘন্টার মতো সে স্টে করে, ওই অপেক্ষা করে। 24 ঘন্টা পর্যন্ত স্টে করা, এই 24 ঘন্টার ভিতরে যদি কোনো স্পাম যদি আসে, স্পাম এখান দিয়ে এসে আবার অ্যাম্পুলাতে আসবে স্পামটা, এখানে যদি আসে 24 ঘন্টার ভিতরে, তাহলে কি হবে, এই দুইটা মিলিয়ে তখন ফার্টিলাইজেশন হবে, রাইট? ফার্টিলাইজেশন হয়ে তারপরে সেটা হচ্ছে জাইগোট ফর্মেশন করবে, জাইগোট ফর্মেশন ইমপ্লান্টেশন হবে, প্রেগনেন্সি হবে, রাইট? তাহলে রিদম মেথডে আমাদের যে জিনিসটা আমি একটু বিস্তারিত বললাম এই জন্য যে তাহলে এখন আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদের কি করা উচিত, যে ওভুলেশনটা মানে যদি ওভারি থেকে যদি একটা ওভাম যদি না আসে, তাহলে কিন্তু আর প্রেগনেন্সি হওয়া কোনোভাবেই কিন্তু সম্ভব না। বিকজ প্রেগনেন্সি মিনস মেল এবং ফিমেল যে গ্যামেট, এই দুইটা ফিউজড হতে হবে। আচ্ছা, এখন আমি কথা অনেক সংক্ষিপ্ত করে নিয়ে আসি। কারণ রিদম বা ক্যালেন্ডার মেথড যে জিনিসটা বলি, এটা আমরা অনেক সময় বলি যে সেফ পিরিয়ড, বলে যে আমাদের পুরা মাসের মধ্যে সেফ পিরিয়ড কি, এটা বোঝার জন্য বলি, এত বিস্তারিত হয়তো কলেজে পড়াবে না, কিন্তু এটা আমরা নিজেরা বোঝার জন্য পড়ি। তাহলে আমরা একটু হিসাব করি নিজেরা। এই 14তম দিনের দিন তার হচ্ছে এই যে এখানে অ্যাম্পুলাতে ওভামটা এসছে, এখন এই সময়ে যদি
স্পামটা না আসে, তাহলে এটা তার জন্য সেফ পিরিয়ড। বাস বললাম, ওভাম থাকতে পারে কতক্ষণ, 24 ঘন্টা থাকতে পারে, রাইট? 2 দিন থাকতে পারে, 24 থেকে 48 ঘন্টা, সরি 24 থেকে 48 ঘন্টা, 2 দিন। তাহলে আমি এখানে প্লাস প্লাস দিয়ে দিলাম, হ্যাঁ, +2 দিয়ে দিলাম এখানে, +2, বিকজ বললাম তো 14তম দিনে আসলে তাহলে 2 দিন থাকবে, 16 দিন পর্যন্ত থাকবে। হ্যাঁ, তবে এখানে একটা কন্ডিশন আছে, প্রি কন্ডিশন, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। সেটা অবশ্যই 14 দিন, যেটা ডিফল্ট ডে। যদি তার ডে যদি 28 দিনে হয় তাহলে 14 তারিখে হবে, কিন্তু যদি 32 দিন হয় তাহলে কিন্তু আবার এখান থেকে কমে যাবে, অর্থাৎ 14 দিন মাইনাস করতে হবে, যেখান থেকে যাই 14 দিন। এটা এখন জিজ্ঞেস করতে হবে যে সাইকেলটা কত দিন পর পর হচ্ছে। মিনিমাম 3টা মাসের পিছনে 3টা মাসের সাইকেলটা হিসাব করতে হবে। সে বলল গত মাসে আমার 22 তারিখে হয়েছে, পরের মাসে বলল আমার হচ্ছে 26 তারিখে হয়েছে, হ্যাঁ, তারপরে মাসে বললো 32 তারিখে হয়েছে। তাহলে এরকম যাদের ইরেগুলার সাইকেল, দে আর নট অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য সেফ পিরিয়ড অর দ্য ক্যালেন্ডার মেথড। তারা এরকম না, যাদের মোটামুটি 28 থেকে 32, তাদেরকে মোটামুটি সেফ পিরিয়ডে ক্যালকুলেশন করা সম্ভব, ইজিলি ক্যালকুলেশন করা সম্ভব। এখন তাহলে বুঝতে পারছো যে এই সময়টা, এই যে ক্যালেন্ডারটা যদি আমরা এখন এখন যদি এই ছবিটার দিকে তাকাই, তাহলে দেখো যে 1 থেকে 4-5 দিন ধরে এটা হচ্ছে মেনস্ট্রুয়েশনের সময়, যেটা হচ্ছে মেনস্ট্রুয়েশন, এইটুকু মেনস্ট্রুয়েশন হয়েছে, রাইট? এরপর থেকে এই যে বললাম পলিফারেশন হওয়া শুরু করেছে, হতেছে। তারপরে ধরো 14তম দিনে এখানে এসে ওভুলেশন হয়েছে, হ্যাঁ। তারপরে সেফ পিরিয়ড তাহলে কোনটা অ্যাকচুয়ালি সেফ পিরিয়ড? এই যে যে বিষয়টা আছে, এই 17 তারিখ থেকে সেফ পিরিয়ড এইটুকু। হ্যাঁ, আমি আরেকটু ওই করে দিই, এই যে সময়টা আসতেছে, হ্যাঁ, এটাই হইতেছে মূলত সেফ পিরিয়ড, এই যে এইটুকু, দিস ইজ দ্য সেফ, রাইট? দিস ইজ দ্য সেফ সেফ পিরিয়ড। এখন প্রশ্ন হইতে পারে যে 14 তারিখে +-2, কিন্তু এখানে 11 থেকে 16 তারিখ পর্যন্ত দেয়া আছে কেন? এখন বিষয়টা হইতেছে, এই হিসাবটা দেয়া হইতেছে যে 28 থেকে 30, 32 সবার জন্য এইটা একটা জেনারেল ভাবে হিসাব করা আছে। এই জন্য দেখা যাচ্ছে যে কারো দেখা যাচ্ছে যে ওভুলেশনটা 14 তারিখে না হয়ে 10 তারিখে হতে পারে বা 12 তারিখে হতে পারে। হ্যাঁ, এই জন্য এই একটা বড় সংখ্যা দেখা যাচ্ছে, এই জন্য এখানে ব্লু কালার করে দেয়া আছে, যেটাকে বলা হচ্ছে এই সময় ওভুলেশন, মানে দিস ইজ দ্য ডেঞ্জার পিরিয়ড। যে বলে যে ডেঞ্জার পিরিয়ড আর সেফ পিরিয়ড, এটাই হচ্ছে ডেঞ্জার পিরিয়ড। সো দিস ইজ দ্য ডেঞ্জার পিরিয়ড। বুঝতেছো? ধরতে পারতেছে কথা? আর কঠিন লাগতেছে বলো তো? জি ভাইয়া বুঝতেছি। হ্যাঁ, সহজ লাগতেছে না কঠিন লাগতেছে? না ভাইয়া আফিফা, কঠিন লাগতেছে না। ধরতে পারতেছো কথা? ভাইয়া 32 মাস কেমনে হয়? মাস না তো, 32 দিন, দিন 32 মাস। মাস বলছি কি না, মাস তো না, 32 দিন ধরো। 32 দিনে যদি হয়, মাস তো ইম্পসিবল। 32 দিনে, আচ্ছা 32 দিনে মাস হয় কিভাবে, এটাই প্রশ্ন করছো? 32 দিনে তো আর মাস হয় না। ধরো কারো জানুয়ারির 1 তারিখে হয়েছে, হ্যাঁ, আবার ফেব্রুয়ারির 3 তারিখে হয়েছে, তাহলে কয় দিন হইলো? 32 দিন হইলো না? বুঝছো? হ্যাঁ, এইটা হচ্ছে 32 দিন। 32 দিনে তো আর মাস হয় না। আর এখানে তো কি বলে যে আহ, মানে কি বলে, মাস হিসাব করে তো আর এখানে এই জিনিসটা হবে না, এটা ফিজিওলজিক্যাল একটা প্রসেস। এটা 32 দিনও হতে পারে, হ্যাঁ, 35 দিনও হতে পারে, 21 থেকে 35 এটার মধ্যে যদি থাকে কারো, ধরো 21 তারিখ থেকে 35, এই কয়দিনের ভিতরে যদি মেনস্ট্রুয়েশনটা হয় তাহলে এটা নর্মাল, দিস ইজ দ্য নর্মাল। যদি 21-এর নিচে নেমে যায় এটা অ্যাবনর্মাল, 35-এর বেশি চলে যায় তাহলে অ্যাবনর্মাল। বলে যে 2 মাস পর পর পিরিয়ড হয়, দিস ইজ দ্য অ্যাবনর্মাল, দিস ইজ প্রবলেম। ওকে, বুঝতে পারছো 32টা কিভাবে হইলো? হ্যাঁ, এখন এই সেফ পিরিয়ড হওয়ার জন্য, এই জন্য বলতেছে একটা সবথেকে প্রিকন্ডিশন যে রেগুলার মেনস্ট্রুয়েশন হতে হবে। রেগুলার বলতে নিয়মিত হতে হবে, যে প্রতি মাসের 28 তারিখে হয় বা 27 তারিখ হয়, 2-1 দিন এদিক সেদিক হওয়া যাবে। 2-1 দিন এদিক সেদিক হওয়া গেলে মানে হলে তাহলে সমস্যা নেই, কিন্তু তার বেশি যদি হয়ে যায় তাহলে এই জিনিসটা মানে আর কাজ করবে না, রাইট? এটাই হইতেছে রিদম বা ক্যালেন্ডার মেথড। এখন তোমরা নিজেরা বের করতে পারবা না,
যে কার কিরকম কোথায় সেফ পিরিয়ড বের করা যাবে, বা পেশেন্টদের বের করে দেওয়া সম্ভব এখন? কি মনে হয়? ক্যালকুলেট করি এভাবে আমরা মেনস্ট্রুয়েশন হিসাব করে পারবো বের করতে? জি ভাইয়া পারবো। ওকে, ঠিক আছে, পারলেই হচ্ছে, তাহলেই হচ্ছে যে আবার পড়ানটা সার্থক। তো এই হচ্ছে এটা নিয়ে একটু বিস্তারিত বললাম, এত হয়তো না পড়লেও চলবে, কিন্তু আমাদের ব্যবহারিক জ্ঞানের জন্য লাগবে, যেটা পরীক্ষায় ধরবে না, এতগুলো ধরে না। তারপরে হচ্ছে এটাই হচ্ছে একটু বোঝার ব্যাপার, আর এগুলো বোঝার ব্যাপার না, এটা কয়টাস ইন্টারাপ্ট। ইন্টারাপ্ট মানে বাধা, সোজা কথা। ইন্টারাপ্ট বলতে ওখানে জাস্ট সিমেন্ট না গেলে হয়, এটাই ইন্টারাপ্ট, আর কিছু না। তারপর হচ্ছে ল্যাকটেশন অ্যামেনোরিয়া মেথড। ল্যাকটেশন অ্যামেনোরিয়া মেথড এই জিনিসটা বলতে কি জানাতে হচ্ছে, যে প্রেগনেন্সি মহিলা যখন, তারা যখন ব্রেস্ট ফিডিং করে, ব্রেস্ট ফিডিং মানে তো আমরা বুঝি যখন মিল্ক যারা খাওয়ায়, 6 মাস যে থাকে, এই সময়টাতে সব থেকে বেশি বাচ্চার জন্য দুধ লাগে, বা আমরা জানি যে এই সময় দুধ ছাড়া অন্য কিছুই দিতে হয় না। তো সেই সময়টার মধ্যে দেখা যাচ্ছে যে যে সময়টাতে আমাদের দুধ বেশি থাকে, একটা হরমোন রিলিজ হয় শরীর থেকে, সেটাকে বলে প্রোলেকটিন, যেটার জন্য যে মিল্কটা সিক্রেশন হয়। এই প্রোলেকটিং হরমোনটা যখন থাকে, তখন আমাদের এই ফলিকল স্টিমুলেটিং হরমোন কিংবা লিউটিনাইজিং হরমোন ওইটা রিলিজ হয় না। সেই জন্য অটোমেটিকলি দেখা যাচ্ছে যে প্রেগনেন্সি, কি বলে, কনসেপশন করা, ডেলিভারি করা 6 মাস পর্যন্ত কিছুই লাগে না, এমনিতেই কন্ট্রাসেপ্ট হয়ে যায়। হ্যাঁ, এমনিতেই মানে ন্যাচারালি কন্ট্রাসেপশন হয়ে যায়। তবে এখানে একটু ঝামেলাও আছে, আবার অনেকে আবার প্রেগনেন্সি হয়েও যায়। তবে বেশিরভাগ একটা বড় অংশটা এই কিন্তু প্রেগনেন্সি হয় না। হরমোন, ওই প্রোলেক্টিং হরমোনটা এই আমাদের যে ওভুলেশনটা হতে তখন এটাকে বাধা দেয়। এটা একটু সামনে আর একটু বিস্তারিত বলবো। ল্যাকটেশন জিনিসটা বুঝতে পারছো যে অ্যামেনেরিয়া জিনিসটা কি? ল্যাকটেশন আর অ্যামোনেরিয়া, অ্যামোনেরিয়া বলতে কি মেনস্ট্রুয়েশনটা বন্ধ থাকে সেই সময়, রাইট? বাচ্চা হওয়ার পরে 6 মাস দেখবা, 6 মাস 1 বছর পর্যন্ত মেনস্ট্রুয়েশন হয় না, মেনস্ট্রুয়েশনটা বন্ধ থাকে। এই বন্ধ থাকার পিছনে যে হরমোনটা দায়ী সেটা হচ্ছে প্রোলেক্টিন। এই হরমোনের কারণে সেই মেনস্ট্রুয়েশনটা হতে পারে না, বাস। আরেকটা হচ্ছে বেজাল বডি টেম্পারেচার। বেজাল বডি টেম্পারেচার মানে কি? বেজাল মানে হচ্ছে আমাদের যে জেনারেল যে বডিটা আছে, এই টেম্পারেচার মেথড। এটা হইতেছে কি যে আমরা ওভুলেশন যেদিন হয় সেদিন আমাদের শরীরটা একটু গরম গরম লাগে, একটু জ্বর জ্বর ফিভারিশ কন্ডিশন হয়। ওইটা দিয়ে বুঝতে পারি যে হ্যাঁ এই দিন হয়তো ওভুলেশন হয়েছে, তার 1-2 দিন আগে পরে এই সময়টা ডেঞ্জার পিরিয়ড, বাস। এটাই হচ্ছে বেজাল পিরিয়ড। এগুলো খুব বেশি একটা ইফেক্টিভ না, এই যে বেজাল বডি টেম্পারেচার, এটা ইফেক্টিভ না। তবে ইফেক্টিভ হচ্ছে কিছুটা, ক্যালেন্ডার মেথডটা কিছুটা ইফেক্টিভ। কয়টা ইন্টারাপ, এটাও ইফেক্টিভ, কিন্তু ফেলিয়ার রেট বেশি। এটাই হচ্ছে বিহেভিয়ার মেথড। হ্যাঁ, আমি অনেক বিস্তারিত বললাম, এটা একটু জেনারেল নলেজের জন্য লাগবে। ওকে, তারপরে যে জিনিসটা এটা পরীক্ষার জন্য লাগবে সেটা হচ্ছে ইন্ট্রা-ইউটেরাইন ডিভাইস। এখন খুব গভর্নমেন্ট এটাকে খুব কারেজ করতেছে, মানে বলতেছে, মানুষজনকে খুব উৎসাহ দিচ্ছে এটা নিতে। কারণ হচ্ছে যে এত ঘন ঘন কন্ডম কেনার টাকাও নেই, ওসিপি কেনার টাকাও নেই। সেই জন্য যদি একটা এই আইইউসিডি, হ্যাঁ, বা তোমাদের বইতে দেয়া আছে আইইউডি লেখা আছে, আইইডি লেখা, ইন্ট্রা-ইউটেরাইন ডিভাইস। আর হচ্ছে যখন অবস্টেট্রিক্সে আছে তখন এটা আইইউসিডি বলে একটা সি আসছে, মানে কন্ট্রাসেপটিভ ডিভাইস, একই জিনিস। এই ডিভাইসটা দিলে মোটামুটি 10 বছর কি করা যায়, মানে কনসেপশন, প্রেগনেন্সি অ্যাভয়েড করা যায় 10 বছরের মতো, মানে মানে লাস্টিং করে 10 বছর। তবে যে কোনো সময় সেটা খুলে প্রেগনেন্সি আনা সম্ভব। এই জন্য যেহেতু একটা হাইলি ইফেক্টিভ এটা, এই জন্য গভর্নমেন্ট থেকে এখন এই যে ইন্ট্রা-ইউটেরাইন ডিভাইস যেটা আছে, এগুলোকে খুব বেশি পরিমাণ এখন উৎসাহ প্রদান করা হইতেছে। তো এটার মধ্যে কয়েকটা জেনারেশন আছে। হ্যাঁ, আমরা যদি উইন্ডোজ জেনারেশন, আগে এক্সপি ছিল, তারপরে উইন্ডোজ 7, এখন উইন্ডোজ 8-10 চলে গেছে, ঠিক এরকমও কয়েকটা জেনারেশন এখানে চলছে। প্রথম ছিল এমনিতে নন মেডিকেটেড। হ্যাঁ, নন মেডিকেটেড লিপিস লুপ ছিল একদম প্রথমে যখন ছিল, যেটার মধ্যে কোনো ওষুধ ছিল না, রাইট? তারপরে যেটা মেডিকেটেড করা হয়েছে, মেডিকেটেড মানে ওষুধ মিক্সড করা হয়েছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যে দুইটা, যেটা আমরা খুবই পড়ি, যেটা হচ্ছে কপার টি ডিভাইস, রাইট? কপার টি, এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন। আর প্রজেস্টা সার্ট, সেটা হচ্ছে থার্ড জেনারেশন। মানে এখনকার যে জেনারেশন সেটা হচ্ছে প্রজেস্টা সার্ট। এই কপার টি এবং হচ্ছে প্রজেস্টা সার্ট দেখতে একই রকম থাকে। হ্যাঁ, এরকম একটা টেইল থাকে, তারপরে এখানে কপারের দণ্ড থাকে। তো এটা নিয়ে বিস্তারিত আমরা পড়বো। হ্যাঁ, শুধু নামগুলো জেনে রাখি যে ইন্ট্রা-ইউটেরাইন ডিভাইস গুলো কি কি আছে। তাহলে আমরা একটু ব্যাক করে আসি। টেম্পোরারি মেথড পড়তেছি আমরা এখন পর্যন্ত। তার মধ্যে 3টা বড় হেডিং, প্রথমে পড়ছি ব্যারিয়ার, তারপর বললাম বিহেভিয়ার, তারপরে ইন্ট্রা-ইউটেরাইন ডিভাইস। এবং লাস্ট যেটা এবং গুরুত্বপূর্ণ আছে সেটা হচ্ছে হরমোন। কারণ সব থেকে বেশি আমাদের দেশে ইউজ হচ্ছে হরমোন যেগুলো আছে, রাইট? হরমোনাল মেথড যেটা আছে, এই হরমোন ইস্ট্রোজেন প্রতিস্টেরনকে বলে ইস্ট্রোজেন বলে।
সরি এটাকে বলে স্টেরয়েড হরমোন, রাইট? স্টেরয়েড হরমোন, এই জন্য এটাকে স্টেরয়েডাল বা হরমোনাল মেথডে শুধু বলতে পারে, কোনো সমস্যা নেই। এটা যে এটা সব থেকে বেশি ইউজ হয় এই জন্য, এবং এখান থেকে সব থেকে বেশি যেহেতু ইউজ হয়, এটার ভালো খারাপ এই জন্য এই জিনিসটা বেশি জানা দরকার। পরীক্ষায় সব থেকে বেশি কোশ্চেন এখান থেকেই আসলে হয়। তাহলে প্রথম ওসিপি, যেটাকে বলতেছি ওরাল কন্ট্রাসেপটিভ পিল, তো এটার মধ্যে তিনটা ব্যাপার আছে, তিনটা ভার্সন আছে, তিনটা। একটা হচ্ছে কম্বাইন্ড পিল, যেটা আমাদের ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন থাকে। এই যে আমরা যে পিলটা এখানে প্যাকেট দেখতেছি, এখানে টোটাল এই সাদা রঙের আছে 21টা, থাকে 21টা, টোটাল থাকে 28টা। ওই যে বললাম যে মাস 28 দিন হিসাব করা হয়, সেই জন্য 28টা পিলেই কিন্তু এখানে রাখা হয়েছে, রাইট? এই যে সাদা যে পিলগুলো আছে, এটাকেই বলতেছে যে কম্বাইন্ড পিল, কারণ এখানে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন এই দুইটা মিক্সড করে থাকে, রাইট? তারপরে আসছে মিনি পিল। মিনি পিল, মিনি মানে কি? ক্ষুদ্র পিল, কিন্তু আসলে সেটা বোঝাচ্ছে না। এখানে যে পিলগুলো শুধুমাত্র প্রজেস্টেরন সম্পর্কিত, জাস্ট ইস্ট্রোজেন নাই যেটা, যে পিলের মধ্যে, সেটাকে বলতেছি আমরা প্রজেস্টেরন মিনি পিল, রাইট? প্রজেস্টেরন দেখা যাচ্ছে, ইস্ট্রোজেন নাই কেন? এটা উত্তর কি হবে? অনেক সময় প্রেগনেন্সির সময়, বিশেষ করে ল্যাকটেটিং মাদা যারা আছে, অর্থাৎ যারা দুধ পান করায়, ইস্ট্রোজেন হরমোনটা যেটা করে, মানে ইস্ট্রোজেন যে থাকলে তার এই মিল্ক সিক্রিয়েশনটা সাপ্রেশন করে দিতে পারে, মিল্ক বন্ধ হয়ে যেতে পারে বা কম আসতে পারে। সেই জন্য প্রেগনেন্সির পরে, ডেলিভারির পরে মায়েদেরকে সাধারণত যদি কন্ট্রাসেপ্টিভ দেওয়ার প্রয়োজন হয়, তাহলে একে মিনি পিল দেওয়া হয়, রাইট? মিনি পিল। অথবা দেখা যাচ্ছে আরেকটা ব্যাপার আছে, আমাদের এই ইস্ট্রোজেন হরমোন, ইস্ট্রোজেন যে হরমোনটা আছে, এটার একটা খারাপ দিক আছে, অত্যন্ত খারাপ দিক। সেটা হচ্ছে আমাদের যে এন্ডোমেট্রিয়াম আছে, যেটা এন্ডোমেট্রিয়ামে ক্যান্সার তৈরি করতে পারে, রাইট? পলিফারেশন তৈরি করতে পারে, ঘন ঘন টিমার তৈরি করতে পারে ভিতরে এদিকে, বা এন্ডোমেট্রিয়াসিস তৈরি করার একটা প্রবণতা থাকে, হচ্ছে এই যে ইস্ট্রোজেন হরমোনটা থাকে। সেই জন্য ওরকম মোমেন্ট যদি দেখা যায় যে তাদেরকে এগুলো হওয়ার পসিবিলিটি আছে বা তাদেরকে ছিল, তাদেরকেও কিন্তু এই কম্বাইন্ড ওরাল পিল, যেটা অর্থাৎ যেটা আমাদের ইস্ট্রোজেন সমন্বিত থাকে, সেগুলোকে অ্যাভয়েড করা হয়, শুধুমাত্র মিনি পিল দেওয়া হয়। তবে যদি এই দুইটাকে জিজ্ঞেস করা হয় যে তুই দুইটার মধ্যে বেস্ট, বেস্ট মানে দুইটা ইফেক্টিভ কোনটা বেশি, তাহলে অবশ্যই কম্বাইন্ড পিল। কারণ এখানে দুইটা প্রোটেকশন দেওয়া হয়, দুইটা হরমোন, একটা ইস্ট্রোজেন দিচ্ছে একবার, আবার হচ্ছে প্রজেস্টেরন দিচ্ছে একটা, আর এখানে শুধুমাত্র প্রজেস্টেরন দিতেছে। হ্যাঁ, এই জন্য এই কম্বাইনটা হাইলি ইফেক্টিভ, এবং আমাদের দেশে 85% যারা মেথড গুলো ইউজ করেন, সবাই এই কম্বাইন গুলো ইউজ করেন, বিভিন্ন কোম্পানি, হ্যাঁ, নাম দিয়ে আমাদের বাজারে আছে, নরপ্ল্যান আছে, ফেমিকন আছে, সুখিব আছে, সরকারি থেকে দেওয়া হয় যেগুলো, এগুলো এটা। আরেকটা হচ্ছে পোস্ট কয়টাল পিল, ইমার্জেন্সি পিল, যেটা 24 ঘন্টার ভিতরে খেতে হয়। এটার মধ্যেও এই ইস্ট্রোজেন প্রজেস্টেরন থাকে, তবে এর পরিমাণটা একটু বেশি থাকে, যেটাকে বলা হইতেছে পোস্ট কয়টাল পিল বা ইমার্জেন্সি পিল। তাহলে বোঝা গেল যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল জিনিসটা কি। আর ইউ ক্লিয়ার যে ওরাল কন্ট্রাসেপটিভ এই থিমটা কি হইলো কিনা, বা কোশ্চেন আছে এখান থেকে কোনো? থাকলে কোশ্চেন থাকলে বলো। ভাইয়া জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ বলো বলো। ভাইয়া ওই যে পিলে যে ভাইয়া সাদা মানে হোয়াইট কালার যেগুলা, সেগুলো তো বলেন যে এস্ট্রোজেন আর প্রজেস্টেরন একসাথে থাকে। তো রাইট। ওই রেড কালার গুলাতে মানে ও কি আচ্ছা আচ্ছা, দুইটা, রেড এটাও কালারটা কি বলি নাই। এরকম? না না, রেড কালারটা হচ্ছে আয়রন ট্যাবলেট, রাইট? আয়রন খাইনি আমরা, বলে যে আয়রন খাও, শরীরের মধ্যে হচ্ছে এনিমিয়া হয়ে গেছে, রক্ত শূন্যতা হয়ে গেছে, আয়রন ট্যাবলেট। এখানে আয়রন ট্যাবলেটটা কি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন পরীক্ষায় করে, যে বলতেছে ঠিক আছে তাহলে এই 7টা ট্যাবলেট, মানে এটা হচ্ছে ধূসর কালার কেন? হ্যাঁ, এই 7টা ট্যাবলেট দিয়ে কি করা হয়, তার মাসটাকে ঠিক করা হয়, ধরো 1 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত। হ্যাঁ, এখন প্রশ্ন হতে পারে তাহলে 21 দিন খাওয়া হয় কেন? 28 দিন খেলে সমস্যা ছিল কি? হ্যাঁ, 28 দিন খাওয়া যাবে না, নিয়ম হচ্ছে 21 দিনে খেতে হবে। 21 দিন খেলে বাকি পুরা মাসটাই এটা কাজ করবে, রাইট? এটাই হচ্ছে ল, এটাই হচ্ছে রুলস। এখন 21 দিন খেলেই চলে, মানে 21 দিনের পরে আবার শুরু করতে হবে, রাইট? 1 মাস পরে শুরু করতে হবে, এর মধ্যে আর খাওয়া যাবে না। এই বাকি যে 7 দিন আছে, 21 + 7, এই 7 দিন এই ওসিপি খাওয়া যাবে না। এখন দেখা যাচ্ছে যে এই অনেক সময় মহিলারা হচ্ছে ভুলে যেতে পারে, এই জন্য ভুলে যেতে না যায়, সেই জন্য এরকম ভাবে প্যাকেজটা সাজানো হয়েছে, যাতে করে মাসটাও কমপ্লিট হয়, আবার এই মাসটা 28টা শেষ হলে যখন আবার আরেকটা শুরু করে নতুন মাস হয়। আমরা বলতেছি যে 28 দিনে কিন্তু মাস হিসেব করা হয়, 29, 30, 31 আমরা এখানে ভুলে যাব সব। সেই জন্য 7টা দিয়ে, এটাকে বলা হয় প্লাসিবো অথবা আয়রন ট্যাবলেট। হ্যাঁ, এটা দিয়ে একটা কাজ হচ্ছে, যেহেতু প্রতি মাসে আমাদের একটা ব্লাড লস হচ্ছে,
সেই তো যেহেতু ব্লাডের মধ্যে অনেক পরিমাণে আয়রন থাকে, হ্যাঁ হিমোগ্লোবিন থাকে, সেই জন্য এটা শূন্যতা বা অভাবটা পূরণ করার জন্য, ডেফিসিয়েন্সিটা ফিল আপ করার জন্য এই আয়রন ট্যাবলেটটা দেওয়া হয় সাপ্লিমেন্টারি হিসাবে। ইট ইজ নট দ্য কন্ট্রাসেপটিভ পিল, কিন্তু এটাকে মাসটাকে হিসাব করার জন্য, সুবিধার জন্য, যাতে করে ভুলে না যায়। দেখা যাচ্ছে 21 তারিখে বন্ধ করলো, হ্যাঁ 7 দিন পরে আবার মনে নাও থাকতে পারে, রাইট? সেই জন্য প্যাকেট এটা এই জন্য সাজানো হয়েছে যে একটা প্যাকেট শেষ হয়ে যাবে, আবার একটা শুরু করবে। হ্যাঁ একটা প্যাকেট শুরু, এটা কিভাবে খেতে হয় সেটা আমি বলবো শেষের দিকে, আমি বলবো এটা কিভাবে শুরু করতে হবে, কবে থেকে, হ্যাঁ কিভাবে খেতে হবে সেটা বলবো। কিন্তু এটুকু বোঝা গেল যে 7টার কাজ কি, বাকি যে 7টা আছে। সোমায়া, আর ইউ ক্লিয়ার? হ্যাঁ বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। এখন আরেকটা কিছু আছে, অলস মহিলা আছে, কিংবা দেখা যাচ্ছে সাধারণত অশিক্ষিত মানুষের মধ্যে এটা প্রবণতা বেশি থাকে, যে এত টাকা পয়সা খরচ করতে পারবো না, হ্যাঁ আমি ইনজেকশন দিয়ে দিব, ইনজেকশন দিয়ে দিলে মোটামুটি 3 মাস 6 মাসের মতো ইফেক্টিভ থাকে। হ্যাঁ সো এই হরমোনগুলো দেখা যাচ্ছে তখন যে ডিপোট বলি, হ্যাঁ হরমোন ডিপোট বলি, নরপ্ল্যান্ট বলে, ইনজেকশন দিয়ে এই প্রজেস্ট্রোজেন, এই 3টা ইনজেকশন পাওয়া যায় বাজারের মধ্যে, 3 থেকে 6 মাস পর্যন্ত এটা ইফেক্টিভ থাকে। বাস এটা দিয়ে দিলে আর কনসেপশন হয় না, খুব সহজ, কিন্তু এটার মধ্যে সাইড ইফেক্টটা বেশি। এই যেটা ইনজেকশন দিয়ে দেওয়া হয়, 3টা ইনজেকশন দিয়ে দেওয়া হয়, এটাই হচ্ছে স্টেরয়েডাল হরমোন। এগুলো যেহেতু সবগুলোই হরমোন সম্বন্ধিত, এই জন্য এটাকে বলা হচ্ছে স্টেরয়েডাল অথবা হরমোনাল মেথড। এটা তোমরা ওরাল পিল এখানে বলবা, ও সিপির মধ্যে 2টা, আর হচ্ছে ইনজেকশনের মধ্যে এখানে হ্যাঁ ডিএমপিএ অথবা নরপ্ল্যান, এই 2টা নাম উল্লেখ করতে পারো, ব্যাস তাহলেই হয়ে গেল, শেষ। এটাই হচ্ছে আমাদের এই টেম্পোরারি মেথড বা স্পেসিং মেথড। স্পেসিং মানে কি, গ্যাপ রাখার জন্য, একটা ছেলে মেয়ে থেকে আরেকটা ছেলে মেয়ে মাঝখানে যেটা বিরতি রাখার জন্য যে পদ্ধতি, এটাকে বলা হচ্ছে স্পেসিং, অথবা সাময়িক সময়ের জন্য, রাইট? এখন আমরা আসি যে একদম পার্মানেন্টলি তাকে বন্ধা করে দিতে চাচ্ছি, হ্যাঁ যেটাকে বলা হচ্ছে যে স্টেরিলাইজেশন, রাইট? একদম নির্বীজকরণ করে দেওয়া হচ্ছে, যে তাকে আর পার্মানেন্টলি আর কোনোদিনই সে কনসেপশন প্রেগনেন্ট হতে পারবে না, কোনোদিনে মা হতে পারবে না। এটার মধ্যে পার্মানেন্টলি 2টা ভাবে নেওয়া যেতে পারে, একটা হচ্ছে ফিমেল আর একটা হচ্ছে মেল। সো আমাদের দেশ যেহেতু কি বলে যে পুরুষদের ডমিনেশন বেশি, পুরুষরা সেজন্য এটা করাতে চায় না, মহিলাদেরকেই এটার ভিক্টিমাইজ হতে হয়। এখানে সহজ সিম্পল হিসাব, এখানে কি করা হয়, টিউবাল লাইগেশন। টিউবাল মানে যে ফেলোপিয়ান টিউব দেখতেছি, যেটা ফেলোপিয়ান টিউব যদি কেটে দেয় এখান থেকে, 2 পাশ থেকে কাটতে হবে, রাইট? লাইগেশন মানে কাটতে হবে, কাটা। লাইগেশন অর্থ হচ্ছে কাটা, কাটিং। হ্যাঁ কেটে দিতে হবে, তাহলে আর এখান থেকে ওভামটা আর এখানে ইউটেরাসের ভিতরে আর আসতে পারবে না, হ্যাঁ বা স্পামটাও এখানে আর যেতে পারবে না। এটাকে বলা হচ্ছে লাইগেশন। আর এটা হচ্ছে ওক্লুশন, হ্যাঁ কাটার পরে এই যে র্যাপিং করে দেওয়া, হ্যাঁ আবার যে সেলাই টেলাই করে দেয়, এটাকে বলা হচ্ছে ওক্লুশন। এটা যদি করা হয়, 2 দিক থেকে কেটে দেওয়া হয় জাস্ট ফেলোপিয়ান টিউবটা, তাহলে এটা পার্মানেন্টলি হয়ে গেল, হ্যাঁ স্টেরিলাইজেশন হয়ে গেল, এটা রিভার্স করা সম্ভব না। আর এটা হচ্ছে মেলের ভ্যাসেক্টমি করা হয়, যেটা ভাস ডিফারেন্স যে জিনিসটা আছে, সেই ভাস ডিফারেন্স যে বিষয়টা, সেটা হচ্ছে কাজ। এখন আমরা দেখি এই যে এটা হচ্ছে টেস্টিস, রাইট? এই টেস্টিস থেকে এই যে স্পাম গুলো এখান দিয়ে আসলে যায়, তো এটাকে বলা হচ্ছে ভাস ডিফারেন্স। এই জিনিসটা দিয়ে কেটে দেওয়া হয়, লাইগেশন করা যদি হয়, হ্যাঁ এই যে এখানে দেওয়া আছে হেডিং করে, এখান থেকে কাটতে হবে, এটাও প্রথমে লাইগেশন করতে হবে, তারপর অক্লুশন করতে হবে, মানে বেঁধে দিতে হবে, রাইট? তাহলে সহজ কোথায়, স্পামটা আসতে দিল না, অথবা ওভামটা আসতে দিল না, না আসতে দিলে আর প্রেগনেন্সি হলো না, এটাই পার্মানেন্ট মেথড। ওকে, এখন আমরা মেকানিজম অফ অ্যাকশন অফ ওরাল পিল। এই ওরাল পিল যেটা আমরা এই যে পড়লাম, হ্যাঁ ওরাল পিল যেটা আছে, শুধুমাত্র ওরাল পিল না, সোজা কথা আমরা সবগুলো মেকানিজমটা এখান থেকে দেখতে পাবো, একসাথে পড়তে পারবো, সব একই মেকানিজম, সবগুলোর জন্য, সবগুলোর জন্য আমরা একই মেকানিজম দেখতে পারবো আমরা। হ্যাঁ তো আমরা একটু ছবিটার দিকে দেখাই, হ্যাঁ ভিতরের দিকে না দেখি, একটু হরমোনাল ফিজিওলজি এখানে দরকার আছে। হাইপোথ্যালামাস, আমাদের একটা গ্ল্যান্ড হাইপোথ্যালামাস, এটা আমাদের পুরো বডিটার বিভিন্ন ফাংশন, যত ফাংশন আছে সবগুলো নিয়ন্ত্রণ করতেছে আমাদের হাইপোথ্যালামাস। বডির পাওয়ার, কন্ট্রোলিং, ভারসাম্য, হ্যাঁ সব জিনিস, মূল যে সেন্টারটা এটা। তবে আমরা এখানে বিশেষায়িত করতেছি হরমোনের জন্য, বিশেষ করে আমাদের এই প্রেগনেন্সি বা কন্ট্রাসেপশন রিলেটেড যে পড়াটুকু, সেটার দিকে আমরা এখন বেশি গুরুত্ব দিব। তো এখান থেকে পিটুইটারি আমাদের একটা গ্ল্যান্ড থাকে, পিটুইটারির মধ্যে 2টা ভাগ থাকে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি, একটা হচ্ছে পোস্টেরিয়র, 2টা সাইড মানে 2টা সেগমেন্ট থাকে। তাহলে হাইপোথ্যালামাস থেকে প্রথমে আমাদের হ্যাঁ গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, GnRH বলি। এই গোনাডোট্রপিন, গোনাড মানে হচ্ছে কি,
ওভারি অথবা টেস্টিস, এটাকে বলি গোনাড। অর্থাৎ গোনাড কেন বলা হইতেছে, এই গোনাডে যে কাজ করে এই জন্য বলতেছি গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। এই হরমোনটা যে ফাইনালি যে কাজ করতেছে ওভারি অথবা টেস্টিসে, যে সেই জন্য এটাকে বলা হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। অর্থাৎ সেখান থেকে গোনাড গুলো বাড়তে পারে, তবে প্রথমেই বাড়তে পারে এটা মেকানিজম হয়ে আসে, প্রথমেই যে কাজ করে না, আসলো পিটুইটারিতে, রাইট? পিটুইটারিতে দুইটা সেগমেন্ট বললাম, অ্যান্টেরিয়র, সামনের দিকটাকে বলে অ্যান্টেরিয়র, পিছনের দিকটাকে বলতে পোস্টেরিয়র। তো আমাদের অ্যান্টেরিয়র নিয়েই কাজ। এই অ্যান্টেরিয়র থেকে আমাদের দুইটা হরমোন রিলিজ হয়, একটাকে বলি এফএসএস, যেটাকে বলে ফলিকল স্টিমুলেটিং হরমোন, আর একটা বলি এলএইচ বা লিউটিনাইজিং হরমোন। এই দুইটা অ্যান্টেরিয়র থেকে দুইটা হরমোন আসতেছে, কোথায় আসতেছে? ওভারিতে আসতেছে, রাইট? ওভারিতে এই দুইটা হরমোন আসতেছে। দুইটা হরমোনের কাজ কি? দুইটা হরমোনের কাজ হচ্ছে ভিন্ন ভিন্ন কাজ। এফএসএস যেটা আছে এটা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, নাম থেকেই বোঝা যাচ্ছে অর্থ কি। ফলিকল মানে একটা ওভারি, হ্যাঁ, আমরা চিন্তা করি একটা মেয়ে জন্মের পরে থেকেই শুরু করে তার ওভারিতে হাজার 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 এরকম ইমমেচুর ফলিকল থাকে। ফলিকল জাস্ট এরকম ছোট 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 থাকে, ম্যাচিউর হয় না। যখন তার বয়সটা 14 থেকে 16 অথবা 12 থেকে 14, হ্যাঁ, হোয়াট এভার, অর্থাৎ পিবার্টির সময় যখন শুরু হয়, তখন কি হয়? পিবার্টি যখন শুরু হয় তখন এই যে জিএনআরএইচ গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটা তখন শুরু হয়, এর আগে কিন্তু শুরু হয় না। যখন আমাদের পিবার্টি শুরু যখন হয় তখন এটা শুরু হয়, তখন এটা এসে অ্যান্টেরিয়র পিটুইটারিতে প্রথম এসে হিট করে, কাজ করে। হিট করার পরে এখান থেকে প্রথম এফএসএইচ এই পিটুইটারি থেকে, অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে এফএসএইচ থেকে পাঠাচ্ছে কোথায়? ওভারিতে পাঠাচ্ছে। ওভারিতে, ওভারিতে যখন এফএসএইচটা আসতেছে তখন কি করতেছে? ওভারিতে এই যে ফলিকল যেগুলো আছে ছোট ছোট, এটা আস্তে আস্তে বড় হতে থাকে, রাইট? হ্যাঁ, এরকম ভাবে আস্তে আস্তে এরকম ভাবে বড় হতে থাকে, ডে 1, ডে 2, ডে 3 এরকম ভাবে বড় হতে পারে। আমরা তো জানি 14 দিনে কি হয়, 14 দিনে যে তখন যে ওভুলেশন হয়, যেটা আমরা বিগত স্লাইডে কিন্তু দেখে আসছিলাম। ধরলাম 14 ডেসে যে তারপরে এটা হচ্ছে ওভুলেশন হয়েছে, রাইট? ওভুলেশন 14 ডেসে, তার আগে ভিতরে কাজগুলো করতেছে, এই যে বাড়াচ্ছে ছোট থেকে, এই কাজটা করতেছে এই ফলিকল স্টিমুলেটিং হরমোনটা করতেছে। আচ্ছা, তারপরে এই যে এখানে থাকে লেয়ার থাকে, আমরা, হ্যাঁ, বিভিন্ন লেয়ার থাকে এখানে, সেটা হচ্ছে কিউমুলাস অফুরাস বলি এই লেয়ারটাকে, হ্যাঁ, কিউমুলাস অফুরাস বলি। আর পুরা বিষয়টাকে তখন বলি গ্রাফিয়ান ফলিকল। যাই হোক, ওইটুকু মনে আর রাখতেও চলবে। অর্থাৎ সহজ কথা, এই প্রাচীর যে ভেদ করতে যেটা সাহায্য করে, এটা কাজ করে লিউটিনাইজিং হরমোন। এটা এই লিউটিনাইজিং হরমোনের প্রভাবে ওভুলেশন হয়। তাহলে সহজ করে নিয়ে আসি, ফলিকল স্টিমুলেটিং হরমোনের প্রভাবে আমাদের ওভামগুলো দেখা যাচ্ছে ছোট থেকে বড় হইতেছে, আর যখন ওভুলেশন হচ্ছে 14তম দিনে এই জিনিসটা করাচ্ছে লিউটিনাইজিং হরমোন। লিউটিনাইজিং হরমোন যদি না আসে তাহলে আমাদের ওভুলেশনটা হবে না। বাস, এটাই হইতেছে এখানকার বোঝার বিষয়। এইটুকু যদি বুঝতে পারি তাহলে আমি মেকানিজম অফ অ্যাকশন খুব বোঝা সহজ হয়ে যাবে। এখন তোমরা বলো যে এই যে মেকানিজমটা বুঝতেছো কিনা, যে হরমোনটা হাইপোথ্যালামাস থেকে পিটুইটারিতে, অ্যান্টেরিয়র, তারপর ওভারিতে কিভাবে আসতেছে এবং কিভাবে সেটা ওভুলেশন হয়েছে, এটুকু বুঝছো? জি ভাইয়া, বুঝতে পারছি। সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। হ্যাঁ, মানে না বললে আবার বলবো, সমস্যা নাই, বলো যদি ঘাটতি থাকে তাহলে আবার বলবো, বলো যে কোনো একটা অংশের সমস্যা আছে কিনা, ক্লিয়ার করে বলো। এটা বুঝতে হবে, এটা বুঝলেই তোমরা তাহলেই বোঝাটা খুব সহজ হয়ে যাবে মেকানিজমটা কি। আফিফা, বুঝতে পারছো এই যে মেকানিজম? ভাইয়া লাস্টে লুটিনাইজিং হরমোন কি আচ্ছা বললেন আচ্ছা, ওটা? ওকে, ঠিক আছে, লুটিনাইজিং হরমোনটা আবার বলি। ধরো আহ এই যে আস্তে আস্তে তো এটা বড় হয়েছে, এটা তো বুঝতে পারছো। ধরো 13তম দিনে, হ্যাঁ, এটা হচ্ছে 13 ডেজ, 13 ডেজে এটা হচ্ছে এখন এটা বড় হয়ে গেছে, হ্যাঁ, এটা হচ্ছে ম্যাচিউর হয়ে গেছে। এগুলোকে ছোট ছোটকে বলি আমরা প্রাইমারি ওসাইট, আর বড়টাকে বলি সেকেন্ডারি, নাম জাস্ট একই জিনিস, ছোট থেকে বড় হয়েছে আর কি। এখন 13তম দিনে, 13তম সাপোজ ধরে রাখো 13তম দিন, দেখা যাচ্ছে, এটা আমি জেনারেল হিসাব করে ধরলাম, এই যে নিচে পড়তে হবে, এই নিচে পড়ার জন্য যে হরমোনটা কাজ করে তাকে রাপচার করার জন্য, এই যে ওয়ালটা রাপচার করতে হয়, মানে ভেদ করে নিচে পড়তে হয়, সেটা অটোমেটিকলি পড়তে পারে না, আসতে পারে না। সেখানে যে এই যে লিউটিনাইজিং যে হরমোনটা যেটা আছে, এটা যে তখন এখানে যে কাজ করে, এই প্রাচীরে কাজ করে। ওকে, বুঝতে পারছো? দেখো লিউটিনাইজিং হরমোনটা কি, মানে কিভাবে কাজ করে। এটার ফাংশন খুব ছোট। লিউটিনাইজিং হরমোন খালি রাপচার করতে সহযোগিতা করে, আর কিছুই করে না, এটুকু বুঝলেই চলবে। বুঝতে পারছো?
জি। ওকে, তার মানে আমরা বুঝতে পারতেছি যে দুটা জিনিস এখান থেকে শিখতে পারলাম। একটা যে ফলিকল স্টিমুলেটিং হরমোন, যেটা এই যে পাশে বললাম, এটার জন্য আমাদের যেগুলো আছে ওভারির ভিতরে যে ওভাম গুলো যেটা আছে, ওভারির ভিতরে ওভাম, ওকে, এটা হচ্ছে পুরাটা হচ্ছে ওভারি, ভিতরে থাকে ওভাম বা এগ, এটাকে বড় করতেছে এফএইচএইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোন। আর এটাকে ফলিকল স্টিমুলেটিং হরমোন যখন বড় হয়ে যায় এটাকে রাপচার করতেছে লিউটিনাইজিং হরমোন। এই রাপচার হওয়াটাকে বলে ওভুলেশন, আর কিছুই না, ডিম্বপাত বাংলায় বলে। এখন বিষয়টা হইতেছে যে যদি কোনোভাবে যদি এফএইচএস এবং এলএস হরমোন যদি না আসে, তাহলে কি এটা হবে? মানে এটা কি বড় হবে? হবে না। কিন্তু যদি ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোনটাকে যদি কোনোভাবে যদি বন্ধ করে দিই আসাটা, হ্যাঁ, ধরো এই যে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোনটা আমি কাট করে দিলাম, এই তোমরা আর আসতে পারবে না ওভারিতে, আর তোমরা আসতে পারবে না, বাস। ওভারিতে যদি না আসে তাহলে আর এগুলো ওভাম গুলো দেখা যাচ্ছে বড়ও হবে না, হ্যাঁ, ওভুলেশনও হবে না, প্রেগনেন্সিও হবে না, রাইট? এটাই হচ্ছে মেকানিজম করতেছে আমাদের ওসিপি। এ তখন কি মেনস্ট্রুয়েশন হবে যদি হ্যাঁ আমি ধরেন আমি বন্ধ? হ্যাঁ আমি বলতেছি, এটার উত্তরে বলতেছি, হ্যাঁ ইনস্টিটিউশন হবে কিনা আমি একটু মেকানিজমটা বলে নিই। এখানে কি হইতেছে, প্রথমটা দেখো, ইনহিবিশন অফ দ্য ওভুলেটরি সাপ্রেশন এলএস সার্চ, এটা একটু কঠিন শব্দ, হ্যাঁ কঠিন শব্দ। ইনহিবিশন অফ ওভুলেশন মানে ওভুলেশনটাকে বাধা করতেছে, বাধা দিতেছে, হ্যাঁ, এলএস সার্চটাকে সাপ্রেশন করে। আমার কথা শোনো, এর সার্চটা ভুলে যাও। সহজ কথায় দেখো, এখন ওভারির মধ্যে আমি বললাম যে ওভারিতে এসে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন এসে দুইটা কাজ করে। আচ্ছা, কাজ করার ফলে ম্যাচুরেশন গুলো হয়। এখন এই কাজ করার ফলে আরো দুইটা হরমোন ওভারি তৈরি করে। পিটুইটারি থেকে দুইটা হরমোন আসে, কিন্তু এখানে দুইটা হরমোন তৈরি হয়। আমরা তো জানি যে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সোর্স হচ্ছে ওভারি, রাইট? ওভারি। তো ইস্ট্রোজেন হরমোনটা তৈরি করে ফলিকল স্টিমুলেটিং হরমোন, রাইট? ইস্ট্রোজেন, এখানে নিচে লিখে দিই ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন, এই ফলিকল স্টিমুলেটিং হরমোন যখন আসে তখন ওভারিতে ইস্ট্রোজেন তৈরি হবে, আদারওয়াইজ তৈরি হবে না। আবার যখন এটা যখন ওভুলেশন যখন হবে, হ্যাঁ, যখন রাপচার যখন হবে, এলএস কাজ করবে, তখন তৈরি হবে প্রজেস্টেরন, আদারওয়াইজ তৈরি হবে না প্রজেস্টেরন, রাইট? এখন দেখা যাচ্ছে, সাপোজ দেখা যাচ্ছে যে কারো 10 টাকা দরকার, হ্যাঁ, এখানে 10 টাকা এখান থেকে দেয়া দরকার, অর্থাৎ সে তার কাছ থেকে চাচ্ছে, মানে তার 10 টাকা দরকার, সাপোজ ধরলাম 10 টাকা দরকার। এখন তার টাকাটা দেখা যাচ্ছে সে না দিয়ে অন্য কেউ দিয়ে দিছে, অন্য কেউ দিয়ে দিছে, তাহলে তার প্রয়োজন তো হয়ে গেছে, তাহলে তো তার এখান থেকে নিতে বিষয়টা এমন না, আমার দরকার। এখন সেই জন্য আমরা আর্টিফিশিয়াল ভাবে কি দেয়া হচ্ছে, এই যে বললাম যে ইস্ট্রোজেন প্রজেস্টেরন যে হরমোন ওসিপি, এটাই দেয়া হচ্ছে, তখন আমরা খাচ্ছি। খেলে কি হয়, তখন দেখা যাচ্ছে শরীরের মধ্যে এমনিতেই বা দেখা যাচ্ছে যে এই ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন এমনিই বেশি থাকে। তাহলে ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন যদি বেশি থাকে, তাহলে কিন্তু আর এফএসএস আর এলএস আসবে না। কারণ হইতেছে এফএস এবং এলএস আসেই হচ্ছে ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন তৈরি করার জন্য। তারা কিন্তু মূলত আসে এই হরমোন দুটা তৈরি করার জন্য, কিন্তু তার সাথে সাথে তার ওভাম গুলো ম্যাচুরেশন করাচ্ছে এট দ্য সেম টাইম, কিন্তু মূল কাজ হচ্ছে এই হরমোন দুটা তৈরি করতেছে। এই জন্য আমরা আর্টিফিশিয়াল ভাবে যদি ওসিপির মাধ্যমে দুইটা হরমোন যদি খাইয়ে দিই, ইস্ট্রোজেন এবং হচ্ছে প্রজেস্টেরন, তাহলে কি হচ্ছে, আর ফলিকল এবং লিউটিনাইজিং হরমোনকে বলতেছে যে আমাদের ওভারিতে যথেষ্ট পরিমাণ ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোন আছে, তোমার আর আসা দরকার নেই, আর এসে আর তৈরি করা দরকার নেই। এই যে আসতেছে এটা বলতেছে নেগেটিভ ফিডব্যাক, এই যে মাইনাস চিহ্ন দেয়া, প্রথম আসছে পজিটিভ, হ্যাঁ, এসে কাজ করতেছে, দেখো দুইটা হরমোন তৈরি করছে, একটা হচ্ছে ইস্ট্রোজেন, একটা প্রজেস্টেরন হরমোন। যখন ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন তৈরি হয়ে গেছে, অনেক তৈরি হয়ে গেছে, তখন কি বলে, এটা আবার নেগেটিভ ফিডব্যাক দেয়, বলে যে ওকে স্টপ, হাইপোথ্যালামাসকে বলে যে ওকে স্টপ, আমার আর দরকার নেই। তখন হাইপোথ্যালামাস আর জিএনআর এটা সিগন্যাল পাঠায় না পিটুইটারিতে, পিটুইটারি এটা পাঠাচ্ছে না, বাস। এটাই আমাদের ওসিপি কাজ করতেছে, যে এলিস সার্চ বলতেছি, যে সাপ্রেশন অফ এলিস সার্চ মানে হচ্ছে এই যে এলিস যে বিষয়টা আছে, এই জিনিসটাকে সাপ্রেশন করে দিতেছে, যাতে করে এখান থেকে হরমোনটা নিঃসরণ হতে না পারে। কারণ এলিস হরমোনটা আমাদের ওভুলেশন ঘটায়, আর ওভুলেশন হইলেই আমাদের যত ঝামেলা, ওভুলেশন না হইলে আর কোনো ঝামেলা নেই। সার্চ মানে ঢেউ, এই যে একটা আসতেছে ঢেউয়ের বেগে অনেক, এটাকে বন্ধ করে দেয়, এটাকে বলা হচ্ছে যে সাপ্রেশন অফ এলিস সার্চ। দেখো, এটাই হইতেছে
মেকানিজম অফ অ্যাকশন অফ ওরাল পিলের সব থেকে গুরুত্বপূর্ণ কথা। আমি কিন্তু অনেক বিস্তারিত বললাম। যদি কোথাও ভাইয়া হ্যাঁ, তারপরে এই হরমোনের ইয়েটা অকেজো হয়ে যায় না? ধরেন কোনটা? কাজ হচ্ছে গিয়ে ধরেন কোনটা রিলিজিং করা আর হচ্ছে কি যে এস্ট্রোজেন প্রজেস্টেরন তৈরি করা, এই ফলিকল স্টিমুলেটর হরমোনের আর হচ্ছে লুটিনাইজিং। তো এটা হুম, যখন এই দুটো যখন এই কাজটা করতে পারে না, তখন কি এটা অকেজো হয়ে যাচ্ছে না? না, অকেজো হয়ে থাকতেছে না, এটা রিজার্ভ থাকতেছে। আমাদের হরমোনগুলোর কাজ কখন হয়? হরমোনগুলোর ভেরিয়াস কাজ আছে। ধরো আমরা যখন ভয় পেয়ে যাই তখন আমাদের একটা হরমোন রিলিজ হয়। আমরা যখন আনন্দে থাকি তখন আমাদের ডোপামিন, ভ্যাসোপ্রেসিন হরমোনগুলো আসে। যখন আনন্দ থাকি, আনন্দ না থাকলে সেই হরমোনগুলো আসে না। তার মানে কি হরমোনগুলো নষ্ট হয়ে যায়? হরমোনগুলো কিন্তু নষ্ট হয় না, কিন্তু আমাদের বডিতে থাকে। সো আবার যখন পেইন হয় তখন আমাদের তখন বিভিন্ন বেশি পেইন হয়ে যায় না? প্রোস্টাগ্ল্যান্ডিন একটা হরমোন আছে, হ্যাঁ, সেটা আসে। তো বিষয়টা এগুলো যদি তখন রিজার্ভে থাকে তখন রিজার্ভে থাকে, বডিতে রাইট? বেশি হয়ে যায় না? না 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 না, বেশি হয় না। না, বেশি হয় না। এটা শরীরে এইভাবেই প্রসেসিং করা হয়েছে, শরীরটা আমাদের এইভাবেই তৈরি। এটা রিজার্ভ থেকে থেকে বেশি হয়ে যায় না, বা সেখানে কমপ্লিকেশন তৈরি করে না। এটা শরীর তখন তৈরি করে, বুঝতে পারছো? শরীর এটা তখন তৈরি করে যখন নিড হয়, আদারওয়াইজ তৈরি হয় না। যখন শরীর প্রয়োজন মনে করবে তখন তৈরি করবে, আদারওয়াইজ সে তৈরি করবে না। বুঝতে পারছো হরমোন? আসলে ভাই মূল কথাটা হচ্ছে যে ওভারের যে যেগুলো সেটা আমরা কৃত্রিম ভাবে দিতেছি, সেজন্য প্রাকৃতিক ভাবে তৈরি হচ্ছে না। এটাই তো মূল কথা, যে এস্ট্রোজেন গুলো সবার থেকে তৈরি হচ্ছিল প্রাকৃতিক ভাবে, এলএইচ আর ওই যে ফলিকল অ্যাসিড তৈরি করতো, সেটাকে বন্ধ করে আমরা আর্টিফিশিয়ালি দিচ্ছি। এটাই তো মূল কথা। জি, রাইট, এক্স্যাক্টলি, এটাই মূল কথা। অর্থাৎ আমরা এই দুইটাকে আসতে দিতেছি না। আর এই দুইটা যদি আসতে না দিই তাহলে আর সহজ কথায় আমাদের ওভাম মনে করো বড় হইলে হোক গা, কোনো সমস্যা নেই, আমাদের দরকার ওভুলেশনটাকে আটকানো। বুঝতে পারছো? এই জন্য আমরা এখানে বলতেছি যে অ্যালিস সার্চটাকে আপনি করতে হবে, কারণ ওভুলেশনটা বন্ধ না করতে পারলে কিন্তু প্রেগনেন্সি হয়ে যাবে। এটাই হইতেছে মূল কথা। ফলিকল স্টিমুলেটিং হরমোন যদি আসেও তাও আমাদের খুব বেশি একটা সমস্যা নেই, কিন্তু লিউটিনাইজিং হরমোনটা আসলেই সমস্যা। কারণ লিউটিনাইজিং হরমোন এসেই যেটা করবে সেটাই তো ওভুলেশন করাবে। এটাই হচ্ছে কাজ। এখন আরেকটা প্রশ্ন ছিল যে মেনস্ট্রুয়েশন হবে কিনা। হ্যাঁ, মেনস্ট্রুয়েশন হবে। মেনস্ট্রুয়েশন হবে। কেন হবে মেনস্ট্রুয়েশন হবে? কারণ মেনস্ট্রুয়েশনের জন্য আমাদের শর্ত হচ্ছে কি, মেনস্ট্রুয়েশনের জন্য আমাদের শর্ত হচ্ছে যে এন্ডোমেট্রিয়ামের যে লেয়ারটা, এটা প্রতি মাসে পলিপারেশন হতে থাকে, বাড়তে থাকে, বড় হতে থাকে। হ্যাঁ, ন্যাচারালি বড় হতে থাকে। এই জন্য এটা যখন আস্তে আস্তে যখন বড় হতে হতে অনেক মোটা হয়ে যায় তখন এটা ফলিং ডাউন হয়, ব্রেক ডাউন হয়। এটার জন্য ওভুলেশন হওয়া জরুরি না মেনস্ট্রুয়েশনের জন্য। এখন কথা হইতে পারে তাহলে যে ওভারির ভিতরে যেগুলো আছে ছোট ছোট ওভাম গুলো, সেগুলো কি হয়? হ্যাঁ, ছোট ছোট যে ওভাম গুলো আছে সেগুলো দেখা যাচ্ছে অনেক সময় বড় হয়। হ্যাঁ, বড় হয়, কিন্তু সেটা পরিপুষ্ট হতে পারে না, রাইট? বড় হতে পারে দুই চারটা, তখন এটার মধ্যে বিভিন্ন ফ্লুইড তৈরি হতে পারে, ফ্লুইড ভিতরে পানি জমা হয়, যেটাকে আমরা বলি পিকট, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলে। বলে যে ওভারির ভিতরে সিস্ট হয়ে গেছে। সিস্ট মানে কি, এটার ভিতরে ফ্লুইড থাকে, তখন ওভারির এই ওভাম গুলো দেখা যাচ্ছে ভিতরে এরকম সিস্ট থাকে। তো সিস্ট গুলো এরকম আস্তে আস্তে থাকলে সিস্ট গুলোর ভিতরে চুপসে যায়, মারা যায়। এই মারা যায় সেই ওভাম গুলো পড়তে পারে। হ্যাঁ, অকেজো ওভাম গুলো সেটা তখন রিলিজ হতে পারে মেনস্ট্রুয়েশন ব্লাডের সাথে। বুঝতে পারছো? মানে ম্যাচিউর ওভাম গুলো আসে না, অকেজো যেগুলো আছে সেগুলো ডেড, ডেড ওভাম যেগুলো আছে। কারণ ডেড হবে কখন? যখন এটা হচ্ছে ঠিক মতো, মানে কি বলে যে ফলিকুল স্টিমুলেটিং হরমোন এখানে কাজ করতেছে না, তখন এই জিনিসটা আলটিমেটলি ছোট ছোট যেগুলো আছে অনেক সময় এগুলো ডেড হতে পারে, ফিউজড হয়ে যেতে পারে। সেগুলো তখন মরা ওভাম, ডেড ওভাম তখন রিলিজ হতে পারে ইন দ্য টাইম অফ দ্য মেনস্ট্রুয়েশন ফ্লো। সো মেনস্ট্রুয়েশন অকার ইন এভরি টাইম। মেনস্ট্রুয়েশনের জন্য আমাদের ওভুলেশন হওয়া জরুরি না। মেনস্ট্রুয়েশন আমাদের এমনি ন্যাচারালি এন্ডোমেট্রিয়ামে যে লেয়ারটা আছে সেটার জন্য আমাদের হচ্ছে, সেটাই কারণ। তবে ওভুলেশনের জন্য মেনস্ট্রুয়েশন একটু এদিক সেদিক হতে পারে, ডেটটা আগে পিছনে হতে পারে, এটা একটা রুল আছে। কিন্তু সরাসরি ওভুলেশন না হলেই যে মেনস্ট্রুয়েশন হবে না, এটার কোনো রুল নেই। বুঝতে পারছো ওভুলেশন মেনস্ট্রুয়েশনের সাথে সম্পর্কটা কি? ক্লিয়ার আফিফা? আর ক্লিয়ার যে মেনস্ট্রুয়েশনের যে জিনিসটা? কনফিউশন থাকলে প্রশ্ন করো, সমস্যা নেই, আমি অ্যান্সার করবো। জি ভাইয়া। কঠিন লাগতেছে নাকি বুঝতেছি না, নাকি? বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা দেখো, হ্যাঁ সহজ, খুব সহজ, প্রয়োজন আরেকটা বার দেখো। এটাই হচ্ছে একটু কঠিন, হ্যাঁ, এখান থেকে বোঝার ব্যাপার, আর বোঝার কিছুই নাই। আর আরেকটা ব্যাপার করতেছে, এটা সহজ ব্যাপার। হ্যাঁ, এই যে
যেটা আছে সার্ভিক্স আছে, হ্যাঁ সার্ভিক্সের যে এখানে যে মিউকাস থাকে, হ্যাঁ সবসময় এখানে মিউকাস থাকে, যেগুলোকে আমরা বেশি মিউকাস হয়ে গেলে লিকুরিয়া বলি, হ্যাঁ বলে যে সাদা স্রাব তখন বলে এটাকে। এই সার্ভাইকাল যে মিউকাসটা আছে এটাকে ঠিক করে দিতেছে, কি ঠিক করে দিতেছে, যে এখানে যে মিউকাসটা এই ইস্ট্রোজেন প্রতিস্টেরন যা আছে, তাহলে কি হয় মোটা যখন হয়ে যাচ্ছে, পুরু হয়ে যাচ্ছে, তখন এদিক থেকে আর স্পামটা যেতে পারে না, এটা একটা কাজ করতেছে। হ্যাঁ তখন আর এটাকে প্রিভেন্ট করতেছে স্পামটাকে ভিতরে যাইতে। আরেকটা কাজ করতেছে যেটা হচ্ছে আমাদের বললাম যে ইস্ট্রোজেন প্রতিস্টেরন, সেটা হচ্ছে যে এন্ডোমেট্রিয়ামে যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে ছোট করে দিচ্ছে, ছোট ক্ষয় করে দিতেছে, হ্যাঁ ক্ষয়। এর ফলে যেটা হচ্ছে যে যদি ইমপ্লান্টেশন হইতে এখানে যে ইমপ্লান্টেশন হওয়ার জন্য বেড তৈরি করা দরকার, সেই বেডটাকে তৈরি করতে দিচ্ছে, এটাকে বলছে অ্যাট্রোপি হয়ে ছোট করে ফেলতেছে, এটা কাজ করতেছে। আরেকটা কাজ করতেছে যে যে ফেলোপিয়ান টিউব দিয়ে যে আমরা ওভামটা যেটা আসবে সেটাকে এই স্ট্রোজেন এবং প্রজেস্টেরন যে হরমোনটা আছে বা যে ওসিপি যে জিনিসটা আছে সেটা মোটিলিটিকে এটা কমিয়ে দিচ্ছে। তাহলে এই তিনটা হচ্ছে অক্সিলারি কাজ, এটা হচ্ছে মূল কাজ। বুঝতে পারছি, দিস ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ দ্য ওরাল কন্ট্রাসেপটিভ পিল। এইটুকু এই থিমটা বুঝতে পারলে তুমি তোমার নিজের মতো করেই বানিয়ে নিতে পারবা। যে ওভলিউশনটা এলিস সার্চটা করে কিভাবে করে সেটা দেখলাম, আর্টিফিশিয়াল ভাবে ওষুধ দেওয়ার ফলে। তারপরে এখানে এই যে ঠিক করে ফেলতেছে এই যে এখানকার মিউকাস গুলোকে, তার ফলে এই স্পামটা যেতে পারতেছে না। তারপরে অ্যান্ড্রোমেট্রিয়ামের এখানে বেড তৈরি করতে পারতেছে না, বেড মানে এখানে যে ইমপ্লান্টেশন হবে অর্থাৎ মেল এবং ফিমেল যে ফার্টিলাইজড হয়ে জাইগোটটা এখানে বসবে সেটাকে আর বসতে দিচ্ছে না, বেড তৈরি করতে দিতেছে না। এবং একই সাথে স্পাম এবং হচ্ছে ওভাম এই যেটাকে ফিলিপিয়ান টিউব দিয়ে যেতে বাধা প্রদান করছে, ইন্টারফেরেন্স করতেছে, হ্যাঁ বাধা প্রদান করতেছে, হস্তক্ষেপ করতেছে সেখান থেকে সিক্রেশন হওয়ার। এটাই হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন। ওকে, আমি অনেক বিস্তারিত বললাম, এত বিস্তারিত হয়তো পরীক্ষায় হয়তো নাও ধরতে পারে, মাঝে মধ্যে কোশ্চেন আসে যে মেকানিজম অফ অ্যাকশন অফ দ্য ওরাল কন্ট্রাসেপটিভ পিল, দেখো এই মেকানিজম গুলো এই 3-4টা পয়েন্ট আছে সেগুলো একটু লিখে দিতে পারো। একটু বিস্তারিত যদি লিখতে পারো ভিতরে হরমোন টরমোনের কথা তাহলে মার্কটা বেশি আসে। বিশেষ করে হাইপোথ্যালামাস, পিটুইটারি এবং ওভারি 3টি শব্দ নিয়ে আসবা, অবশ্যই নিয়ে আসবা। এবং এই হরমোন গুলো মূল মূল যে হরমোন এফএসএস এবং হচ্ছে এফএসএস এবং এলএস হরমোন, এই দুইটার কথা আনবা এবং এই দুইটার প্রভাবে যে ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন তৈরি হচ্ছে এই কয়েকটা, এই 3-4টা পয়েন্ট নিয়ে আসলেই হবে, বাস তাতেই তুমি সুন্দর একটা আনসার করতে পারবা। আচ্ছা, এখন খুব গুরুত্বপূর্ণ ভাইবার কোশ্চেন এবং হচ্ছে এমনি যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, তো আমরা এতক্ষণ বললাম কন্ট্রাসেপটিভ হিসেবে কাজ করছে, হ্যাঁ এখন কন্ট্রাসেপশন ছাড়া এমনি কি কোনো কাজ হয়? হ্যাঁ এমনি কি কাজ হয়? তোমাদের কাছে কি মনে হয় যে ওসিপি যেটা ওরাল কন্ট্রাসেপ্টিভ, এতক্ষণ তোমরা কন্ট্রাসেপ্টিভ বললাম এটা খেলে প্রেগন্যান্সি হবে না, এখন এটা ছাড়া কি কোনো কাজ হয়? এটা একটা কোশ্চেন থাকে, গুরুত্বপূর্ণ কোশ্চেন থাকে। হ্যাঁ এটা ছাড়া অনেক ডিজিজের চিকিৎসার জন্য ইস্ট্রোজেন প্রজেস্টেরন কম্বাইন যে ওষুধগুলো আছে ওসিপি বলে যেটাকে, এটা কাজ করে। সেটাকে এই জন্য বলতেছি যে আমরা নন কন্ট্রাসেপটিভ ইউজ, মানে কন্ট্রাসেপশন ছাড়া অন্যান্য যে ইউজ গুলো আছে, এটা অনেকেই জিজ্ঞেস করে। একটা ডিজিজ আছে, এই ডিজিজ গুলোর জন্য যেমন ডিসমেনোরিয়া মানে পেইনফুল মেনস্ট্রুয়েশন, বিশেষ করে প্রাইমারি ডিসমেনোরিয়া যদি হয়, ছোট মেয়েদের যদি হয়, টিনেজার মেয়েদের যদি হয়, তখন এই ওসিপি দিলে পেইনটা কমে যায়। বা সেই সময় যদি টেনশন হয়, প্রিমেনস্ট্রুয়াল টেনশন, তাদেরকে এটা দেওয়া হয়। তারপর হচ্ছে ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং, এগুলো একটু নামগুলো শুধু মনে রাখো, কারণ তোমাদের এটার বিস্তারিত ডিজিজ গুলো গাইনিকোলজিতে পড়ানো হবে নেক্সট ইয়ারে, শুধু নামগুলো মনে রাখো, ডিসমেনোরিয়া, ডিইউভি, এন্ডোমেট্রিওসিস। তারপর হচ্ছে রেগুলার মেনস্ট্রুয়েশন সাইকেলটাকে হ্যাঁ রেগুলার করার জন্য ওসিপি খাওয়া হয়। আর একটা হচ্ছে যে ইডিওপ্যাথিক হিরসুটিজম, মানে দেখা যাচ্ছে অজ্ঞাত কারণে কারো মুখে হ্যাঁ এরকম ভাবে মেয়েদের যদি দাড়ি টাড়ি হয়, লোম হয়, সেক্ষেত্রে আমরা এই ইউজ করি। অন্তত 2-3টা মনে রাখতে হবে এখান থেকে নন কন্ট্রাসেপটিভ ইউজটা। যে পরীক্ষায় জিজ্ঞেস করে যে নন কন্ট্রাসেপটিভের কয়েকটা কাজ বলো, তখন ডিসমেনোরিয়াটা প্রথম বলবা, তারপর এন্ডোমেট্রিওসিস, হ্যাঁ ডিইউভি, বাস। এখন এটা লাভটা কি, অ্যাডভান্টেজ লাভ তো অলরেডি আমরা বুঝিয়ে ফেললাম, যে এতক্ষণ ধরে কোন গানে গাইলাম সব, যে এটা অলমোস্ট 100% ইফেক্টিভ, হ্যাঁ একদমই 99% বা 100% ইফেক্টিভ, এবং খুব সহজে কিন্তু ইউজ করবে, কনভিনিয়েন্ট, খুব সহজ, এটার জন্য তো পড়াশোনা দরকার পড়ে না, জাস্ট শুধুমাত্র খেলেই হয়। অ্যাকশন ইজ রিভার্সিবল, হ্যাঁ ধরো 1 মাস খেলো না, সে চিন্তা করলো পরের মাসে প্রেগনেন্সি কনসেপ্ট করবে, সম্ভব, এটাকে বলতেছে রিভার্সিবল। নো ইন্টারফারেন্স উইথ দ্য সেক্সুয়াল অ্যাক্ট, হ্যাঁ দেখা যাচ্ছে যে তারা মানে সবসময় পারফরমেন্স করতে পারে, এখানে কোনো বাধা দিতে হয় না, হ্যাঁ বাদ দিতে হয় না। তারপরে হচ্ছে
ইমপ্রুভ ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার, যে এটার ফলে যেটা হইতেছে মা এবং শিশুর যে স্বাস্থ্যটা এটা কি ইমপ্রুভ করা সম্ভব হচ্ছে। কিভাবে হচ্ছে, যে মা কনসেপশন ডিলিটি করতে পারছে একটা বাচ্চার পর আরেকটা বাচ্চা, বা তার বাচ্চার যত্ন নিতে পারতেছে সেই বাচ্চাটা, প্রথম বাচ্চাটা, সেই জন্য এটা অ্যাডভান্টেজ। তবে হ্যাঁ, এখন আসি ডিসঅ্যাডভান্টেজ। যেমন ভালো আছে তেমন খারাপ আছে। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে কিছু আছে মাইনর, ক্ষুদ্র, যেটা সবারই কম বেশি হয়ে থাকে। যেমন খাওয়ার পরে অনেকের বমি বমি ভাব, মাথা ব্যথা, হ্যাঁ, বা পা ব্যথা, তারপর হচ্ছে ব্রেস্টের মধ্যে পেইন, হ্যাঁ, ওজন বেড়ে যাওয়া, তারপর হচ্ছে মুখে মেস্তা বা ব্রণ হওয়া, হ্যাঁ, তারপরে হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে ব্লিডিং হয়, হ্যাঁ, আনইউজুয়াল ব্লিডিং হয় মেনস্ট্রুয়েশন ছাড়াও, যখন পিরিয়ড হওয়ার কথা তার আগে পরে ব্লিডিং হয়, হ্যাঁ, তারপরে হচ্ছে মেনস্ট্রুয়েশনটা কম হয়, হ্যাঁ, কিংবা মেনস্ট্রুয়েশনটা বেশি হয়। তো অনেক সময় দেখা যাচ্ছে মেনস্ট্রুয়েশনটা বন্ধ হয়ে যেতে পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে সেক্সুয়াল যে তার আগ্রহটা কমে যেতে পারে, হ্যাঁ, লিবিডো বলি, লস অফ লিবিডো এবং লিউকোরিয়া। এগুলো কিন্তু কম বেশি সবাই কিন্তু আমরা ফেস করি, ওসিপি যারা খায়, রেগুলার যারা খায়। এই জন্য এগুলো বলা হচ্ছে মাইনর কমপ্লিকেশন, রাইট, দ্য ওসিপি। এখন আমরা দেখি যে মেজর কমপ্লিকেশন কি কি, হ্যাঁ, যেটা প্রধান গুরুত্বপূর্ণ যেগুলো করে কমপ্লিকেশন, যে ডিপ্রেশন, হতাশা তৈরি করে দিতে পারে, হ্যাঁ, মানসিকভাবে হতাশা। তার রক্তচাপ বাড়িয়ে দিতে পারে, হাইপার টেনশন করতে পারে। তার হচ্ছে ভেন যেটা আছে, ভেন, ব্রেনের মধ্যে ক্লট তৈরি করে দিতে পারে, ক্লট, থম্বো এম্বোলিজম যেটাকে বলি, থম্বাস ওখানে ক্লট করতে পারে। করোনারি হার্ট ডিজিজ হতে পারে, অর্থাৎ করোনারি হার্টের যে আর্টারি আছে সেই আর্টারিটাকে ন্যারো করে দিতে পারে, ব্লক করে দিতে পারে, হ্যাঁ, যেটাকে আমরা আরেকটা ডিজিজ বলতেছি অ্যাথেরোক্লেরোসিস। ইমেন গল স্টোনও তৈরি করতে পারে। তার মানে ওসিপি যেমন ভালো তেমন কিন্তু খারাপ। এটা হচ্ছে মেজর কমপ্লিকেশন। ওকে, এখন এটা আমরা কমপ্লিকেশন পড়লাম। এখন আমরা পড়বো যে কাদেরকে দেয়া যাবে না, কোন কোন মহিলাদেরকে, হ্যাঁ, যে একদমই কন্ট্রাসেপশনটাকে দেয়া একদমই যাবে না, তাকে অন্য মেথড দিতে হবে। এটা এই জন্য বলা হচ্ছে যে অ্যাবসুলুট, অবশ্যই কোন কোন মহিলাদেরকে দেয়া যাবে না, কোন কোন ডিজিজ থাকলে দেয়া যাবে না, এই ডিজিজ গুলো মনে রাখতে হবে। তো প্রথমে আমরা বলেই ফেললাম যে এই যে ভেনাস থ্রম্বোসিস, হাইপারটেনশন, যেটা মেজর কমপ্লিকেশন, অর্থাৎ সহজ কথা, এই মেজর কমপ্লিকেশন যাদের থাকবে তাদেরকে আমরা ওসিপি দিব না, না, না। স্ট্রোকের হিস্ট্রি থাকলে, ইসচেমিক হার্ট ডিজিজ থাকলে, ডায়াবেটিস থাকলে, হ্যাঁ, লিভার ডিজিজ থাকলে তাদেরকে ওসিপি দেয়া যাবে না, অ্যাবসলিউটলি নিষেধ। আর কিছু আছে যে রিলেটিভলি, হ্যাঁ, যে এরকম হইলে দেয়া যাবে, কিন্তু একটু ভেবে চিন্তে দিতে হবে, রাইট। বয়স যখন 40-এর বেশি হয়ে যাবে। কারণ কি, আমরা এই যে বললাম যে ইস্ট্রোজেন হরমোনটা কি করে, আমাদের এন্ডোমেট্রিয়াম ক্যান্সার তৈরি করতে পারে, রাইট। এই যে ওসিপি যারা খায় তাদের ক্যান্সার তৈরি করতে পারে। এই জন্য 40 বছর বয়সের বেশি দিলে তাদের দেখা যাচ্ছে সেই সময়ের মধ্যে শারীরিক গঠন বা শরীরের স্ট্রেংথ কমে আসতে থাকে, তাদেরকে একটা সমস্যা, মানে এটা একটা ব্যাপার থাকে। তারপর হচ্ছে যারা স্মোকার, যারা মিনিমাম 35 বছর ধরে, হ্যাঁ, মানে ধূমপাই, তারা হচ্ছে কন্ট্রা ইন্ডিকেশন, তাদেরকে দেওয়ার ক্ষেত্রে চিন্তা ভাবনা করতে হবে। যাদের আগে জন্ডিস ছিল তাদের চিন্তা করতে হবে। তারপর হচ্ছে ইন্ট্রাপিথিয়াল নিউপ্লাসিয়া, এটা একটা ডিজিজ, হ্যাঁ, সার্ভিক্সের ডিজিজ হয়, বাস এটুকু মনে রাখলে চলবে। তারপরে হচ্ছে যাদের কোনো কারণে ব্লিডিং হচ্ছে, ভ্যাজাইনাল ব্লিডিং, কোনো কারণ পাওয়া যাচ্ছে না, কিংবা যাদের শরীরের মধ্যে লিপিডের পরিমাণ বেশি, ব্লাডের মধ্যে হাইপার লিপিডের পরিমাণ বেশি, লিভার টিউমার, কিংবা যারা হচ্ছে ব্রেস্ট ফিডিং করে তাদেরকে ওসিপি দেওয়া যাবে না, হ্যাঁ। তাদেরকে দিলে শুধুমাত্র দিতে হবে মিনি পিলটা দিতে হবে। হেভি স্মোকার বলা আছে, পাস্ট ব্রেস্ট ক্যান্সার, এই সমস্তদেরকে রিলেটিভ, মানে আপেক্ষিক বলতেছে যে এগুলোকে দেয়া যাবে কিন্তু না দেয়াটাই ভালো, আর এটাকে একদমই দেয়া যাবে না। বুঝতে পারছো যে এই কন্ট্রা ইন্ডিকেশন জিনিসটা কি? কন্ট্রা ইন্ডিকেশন মানে যেটাকে ইন্ডিকেশন করতেছে না, বাধা করতেছে, মানে এই জিনিসটা তাদেরকে দেয়া যাবে না কোন কোন ডিজিজ থাকলে। ওকে, এই প্রশ্নটা কিন্তু খুব আসে পরীক্ষায়, এই যে অ্যাডভান্টেজ, বিশেষ করে এই ডিসঅ্যাডভান্টেজ গুলো আসে মাইনর, মেজর আর অ্যাবসুলেট আর হচ্ছে রিলেটিভলি জিজ্ঞেস করে, ম্যাক্সিমাম কে জিজ্ঞেস করে এখান থেকে কোশ্চেন করলে। বুঝতে পারছো? দেখো, ডিসঅ্যাডভান্টেজ আর কন্ট্রাইন্ডিকেশন পেস লাগাই ফেলবে না তো দুইটা একসাথে? বলো সবাই, মাইক্রোফোন আনমিউট করে বলো। জি ভাই, বুঝতে পারছি। একটা হচ্ছে ডিসিপ্লিনে যেটা অসুবিধা, আর একটা হচ্ছে দেওয়া যাবে কিন্তু মানে ভেবে চিন্তে দিতে হবে, এই দুইটাই তো পার্থক্য। হ্যাঁ, এটা হচ্ছে যেটা দেয়া যাবে, হ্যাঁ, সেটা রিলেটিভ, রাইট। আর যেটা একদমই দেয়া যাবে না সেটা হচ্ছে অ্যাবসলিউট। ওকে, সো আমরা একদমই শেষের দিকে চলে আসছি। এই যে ওসিপি যে জিনিসটা, এটা তোমাদের আমি এক্সট্রা পড়াচ্ছি, এটা তোমাদের বই মানে পড়ানো হয় না ওইভাবে, হয়তো পড়ানো হয় না, আমি একটু এক্সট্রা পড়িয়ে দিতেছি। এটা হচ্ছে ওসিপিটা কিভাবে খাবে, রাইট।
তো এটা আমাদের একটা কিন্তু প্রশ্ন থাকে যে ওসিপিটা আসলে কিভাবে খাবো আমরা। এখানে 28টা ট্যাবলেট থাকে, 21টা আয়রন ট্যাবলেট থাকে, আর হচ্ছে 7টা হচ্ছে সরি 21টা ওসিপি স্টুডেন্ট প্রজেস্টেরন কম্বাইন থাকে, আর 7টা হচ্ছে আয়রন ট্যাবলেট থাকে। কিভাবে শুরু করবে কিভাবে, এখানে অনেক লেখা আছে, আমি একটু সামারিটা বলে দিই সহজ কথায়। যে মিনস্ট্রুয়েশনটা যেদিন শুরু হবে, রাইট, ধরো আজকে শুরু হয়েছে, আজকে ধরো ডেট হচ্ছে 16 তারিখ, আজকে শুরু হয়েছে মিনস্ট্রুয়েশন, আজকে থেকে শুরু করতে পারে অথবা কালকে থেকে শুরু করতে পারে, প্রথম দিনও খেতে পারে, দ্বিতীয় দিন থেকে শুরু করতে পারে। হ্যাঁ, বিষয়। আচ্ছা, নাম্বার 1 গেল। তারপরে হচ্ছে কয়টা করে খাবে, সে প্রতিদিন সে একটা করে পিলেই খাবে, জাস্ট একটা করে। কখন খাবে? ইউজুয়ালি রাতের দিকে খাওয়াটা ভালো, সেই সময় মনে থাকে, তাহলে একটা সিকোয়েন্স থেকে সে ভুলে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না। আচ্ছা, তাহলে প্রথম শুরু করবে কি দিয়ে? সাদা ট্যাবলেট দিয়ে শুরু করবে। হ্যাঁ, সাদা ট্যাবলেট, সাদা যেগুলো আছে 21টার মধ্যে, হোয়াইট ট্যাবলেট যেগুলো আছে 21টা দিয়ে শুরু করবে। একটা একটা করে খেতে থাকবে, 21 দিন পর্যন্ত খাবে। 21 দিন খাওয়ার পরে বাকি 7টা যেটা আয়রন থাকে সেই 7টা খাবে। এটা হচ্ছে খাওয়ার নিয়ম বললাম। এখন যদি ভুলে যায়, একটা প্রশ্ন হতে পারে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আজকে খেলো, কালকে খেলো, পরশুদিন খেলো, তারপরের দিন ভুলে গেল, সাপোজ কোনো কারণে ভুলে গেল, ধরো একদিন ভুলে গেল, তাহলে কি হবে? তারপরের দিন যেদিন খাবে সেদিন সে দুইটা ট্যাবলেট খেয়ে নেবে। মানে গত দিনের যেটা ছিল, বাকি যেটা ছিল বকেয়া, এটা সহ। ধরো আজকে হচ্ছে খেলো 16 তারিখে একটা খেলো, হ্যাঁ, তারপরে হচ্ছে 17 তারিখে তার মনে নেই, 18 তারিখে সে আবার খেলো, 18 তারিখে সে দুইটা খেয়ে ফেলবে, 17 তারিখটা সহ খেয়ে ফেলবে। তবে বিষয়টা হচ্ছে যে ধরো 17 তারিখে খেতে মনে নাই, 18 তারিখেও খেতে মনে নাই, 19 তারিখে খেলো, তখন কি করবে? তখন কি 3টা খাবে, 2 দিনেরটা সহ তারপর 3টা খাবে? না না না, এখানে একটু বোঝার ব্যাপার আছে, মনে রাখার ব্যাপার আছে। যদি পরপর 2 দিন যদি মিস করে যায়, তাহলে ওই মাসে তার বাদ, মানে ওই মাস এই যে হিসাবটা যেটুকু চলছিল এই হিসাবটা বাদ, তাকে আবার নতুন করে আরেকটা প্যাকেট শুরু করতে হবে, রাইট? আবার নতুন করে মাস হিসাব করতে হবে, আবার নতুন করে 28 দিন হিসাব করতে হবে। সেদিন থেকে যদি 2 দিন মিসিং হয়ে যায়, 2 দিন পর যদি মিসিং হয়ে যায়, তাহলে আগে যেটা খাইছে সব ক্রস, তাহলে আবার প্রথম থেকে হিসাব করতে হবে, রাইট? আবার প্রথম থেকে সব 21 দিন খাইতে হবে। বুঝতে পারছো? 2 দিন মিসিং হলে কি সমস্যা? হ্যালো, জি ভাইয়া, বুঝতে কঠিন লাগতেছে নাকি? বুঝতেছি না তো আমি। না ভাইয়া, ঠিক আছে, কঠিন লাগতেছে না। ওকে, হ্যাঁ। সো এটা হচ্ছে 21 দিনের একটা ব্যাপার। এভাবেই হচ্ছে 21 দিন হচ্ছে চালিয়ে যাবে। তবে যদি 19 দিনের দিন এসে যদি ভুলে যায়, তাহলে খুব বেশি সমস্যা নাই। হ্যাঁ, তাহলে কারণ আমাদের 21 দিন তো খেতে হবে ওই মাসে। দেখা যাচ্ছে যে 19 দিনে এসে 18 দিন ভালো মতো খেলো বা 19 তারিখে ভালো মতো খেলো, ভুলে গেছে, তখন আর নতুন করে দরকার নেই, 2টা খেয়ে নিলেই হবে। বা আয়রন ট্যাবলেট গুলো খেয়ে শেষ করে আবার নতুন করে একটা প্যাকেট শুরু করবে। এটা এটাই হতেছে গিয়ে ওসিপি ইনস্ট্রাকশন কিভাবে খাবে এটা। আর ওসিপিটা ডেলিভারির 6 মাস পর পর্যন্ত দেওয়া যাবে না, কারণ সেই সময় পর্যন্ত ব্রেস্ট ফিডিং করায়, সেই সময় যে প্রোলেক্টিং হরমোনটা আসে এই হরমোনটা সাপ্রেশন করতে পারে। সেই সময় এই জন্য আমাদের মিনি পিল যেটা আছে, মিনি পিল শুধুমাত্র প্রতিষ্ঠান সমৃদ্ধ, সেটাকে বলে মিনি পিল, তখন এটা আমাদের দিতে হবে। এটাই হচ্ছে ইউজার ইনস্ট্রাকশন, বাস এইটুকু মনে রাখলেই চলবে। তো এটাই হচ্ছে আমার আজকের যে টোটাল যে ক্লাসটা ছিল, ফ্যামিলি প্ল্যানিং পার্ট 1 আমরা এখানে পড়ছি। আরো কয়েকটা মেথড আছে সামনে, এটা আমরা পড়ি, আমরা এটা শেষ করবো। থ্যাংক ইউ।